করতে পারি। ওকে, হ্যালো এভরিওয়ান এন্ড গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাইকে একটা বলতে পারি আমাদের কি এইচএসসি যে আমাদের ফ্রি ক্লাসগুলো, শর্ট সিলেবাসের যে ফ্রি ক্লাসগুলো, সেখানে সবাইকে স্বাগতম এন্ড ওয়েলকাম। আর এর আগে সম্ভবত তোমাদের সাথে আমাদের যে রেগুলার ক্লাসগুলো হয়েছে সেখানে তোমাদের সাথে আমার ক্লাস নেওয়া হয়েছে। তোমাদের সাথে আজকে আমি মেইনলি ভোকালে থাকবো অর্ক, আবিদ, হানিফ, অর্ক। আমি পড়াশোনা শেষ করেছি হলো আইইউটি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবং যারা অ্যাকচুয়ালি আমরা রেগুলার প্রোগ্রামে ছিলাম তাদের সাথে হয়তো আমার ক্লাস নেওয়া হয়েছে। এবং এই শর্ট সিলেবাসের যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং একটা চমৎকার বিষয় হলো আজকে তোমাদের যে আজকে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো এবং একটু সামারি করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন গুলো আসে। যেমন আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 মানে হলো যে আমাদেরকে একটা তড়িৎ রসায়ন, এবং আরেকটা চ্যাপ্টার হলো কি কর্মমুখী রসায়ন। আর অন্যদিকে আমাদের যে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 4 যেটা হলো কি আমাদের যে তড়িৎ রসায়ন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 হলো কি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই 3টে চ্যাপ্টার নিয়ে আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করবো অ্যাকচুয়ালি। এবং দেখবো আমরা যে পরীক্ষায় কি কি টাইপের কোশ্চেন গুলো আসা পসিবল, এবং সেগুলো আমরা একটু সলভ করে ফেলবো যেন আমাদের একটা খুব ভালো প্রিপারেশন দাঁড়ায় যায়। এবং তোমরা আশা করি সবাই জয়েন দিয়ে ফেলছো অ্যাকচুয়ালি, মানে তোমরা তো সরাসরি ইউটিউব লাইভ থেকে ক্লাসটা করতেছো। তো যদিও তোমরা এখানে সরাসরি রেসপন্স করতে পারতেছো না, বা সরাসরি অ্যাকচুয়ালি আমি কিছু জিজ্ঞেস করলে আস করতে পারতেছো না, বাট আশা করি কি সবাই আমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা করব। এবং হ্যাঁ, নিজেকে একটু যাচাই করে নিতে পারবো আমরা যে অ্যাকচুয়ালি আমাদের কি কি টপিক আছে, কি কি আমাদের পড়া উচিত এবং আমরা কতটুকু পাই। ওকে, তাহলে যেহেতু আমাদের টাইমটা হয়ে গিয়েছে, তাহলে আমরা দেরি না করে তাহলে চলো আমরা একটু সুন্দরভাবে পড়াশোনা শুরু করি, দেখি আমরা কি কি পড়া যায়। তার আগে একটু তিনি যদি একটু দেখি যে আমাদের বিগত 3 বছরে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে আমাদের বিভিন্ন অধ্যায়গুলো থেকে, রসায়ন শুধুমাত্র প্রথম অধ্যায় না, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা থেকেই যে আমাদের বিভিন্ন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন গুলো আসে বা কতগুলো কোশ্চেন আসছে সেগুলোর একটা অ্যানালাইজ আমাদের একটা করার চেষ্টা করা হয়েছে। যেমন একটু খেয়াল করে দেখা যায় যে আমাদের যে 2019 সাল, সেখানেও কিন্তু আমাদের সিকিউ কিন্তু বেশ কিছু কয়েকটা টপিক রয়ে গেছিল। যে সিকিউ প্রায় 17টার মতো কোশ্চেন আসছে, যে আমাদের চ্যাপ্টার 4 থেকে রাসায়নিক পরিবর্তন থেকে। 2018 সালে একটু কম এসেছে, আর 2017 সালে কি আবার সিকিউতে প্রচুর পরিমাণে কি কোশ্চেন আসছে। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই চ্যাপ্টার গুলো থেকে এমসিকিউ এর পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি, তাই না? যে 48টা, তারপরে হলো কি এখানে 44টা, 16টা, যথেষ্ট পরিমাণে কি এটাকে আমাদের এমসিকিউ বেশি, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসার একটা পসিবিলিটি। দেন আমরা যে চ্যাপ্টারটা মোটামুটি খুব একটা পড়া হয় না সেটা হলো কি কর্মমুখী রসায়ন। যে ভাইয়া এই চ্যাপ্টারটাই তো আসলে, যেমন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3, ওইগুলোর মতো এই চ্যাপ্টারটা কেন জানি আমাদের সেভাবে ভালো মতো রিডিং পড়া হয় না বা একটু পড়ি না আমরা। আর দেখো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসছে। দেখো 2019 সালে 21টা, 2017 সালে 26টা, বিশাল পরিমাণে কি আমাদের এমসিকিউ আসার একটা পসিবিলিটি থাকে আমাদের চ্যাপ্টার 4 থেকে। বাট হ্যাঁ, সিকিউ এর পরিমাণটা কম্পারেটিভলি কম। আর অন্যদিকে যদি খেয়াল করে দেখো যে আমাদের যে চ্যাপ্টার 4, যেটা হলো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, সেটাকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেখান থেকে সিকিউ এন্ড এমসিকিউ দুইটার জন্য সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা একটা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো তোমাদের যেহেতু এবার শর্ট সিলেবাস, তাহলে কিন্তু বুঝতেই পারতেছি যেহেতু এর আগে এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ চলে এসেছিল, এখন কি সেখান থেকে সিকিউ আসার পসিবিলিটিও বেড়ে যাচ্ছে, এবং এইগুলো থেকে এমসিকিউ এর পরিমাণও কি বিশাল পরিমাণে আসার একটা পসিবিলিটি আমাদের আছে। এবং আশা করি সমস্যা নেই, আমাদের অ্যাকচুয়ালি ফুল চ্যাপ্টারটা পড়লেই তো খুব সুন্দরভাবে আমাদের কভার হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলো যে আমরা সুন্দরভাবে একটু সামনের দিকে আগাই। ওকে, প্রথমে আমরা চ্যাপ্টার 4 যেটা হলো রাসায়নিক পরিবর্তন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, রাসায়নিক পরিবর্তনের প্রথম যে ফ্যাক্টরটা হলো যে আমাদের রাসায়নিক পরিবর্তনের প্রথম যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হলো কি বিক্রিয়ার হার, তাই না? যে একটা রাসায়নিক বিক্রিয়া কত দ্রুত হয়ে থাকে বা কত আস্তে হয়ে থাকে, মানে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগটা কিরকম, সেটাকে আমরা বলে থাকি হলো কি বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হার। খুব ভালো কথা। এবং কথা হলো অ্যাকচুয়ালি তোমাদের এই জায়গায় শুরুই হয়েছে হলো কোনখান থেকে, সাম্যাবস্থা থেকে। তার আগে অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়ার হারে অনেকগুলা পার্ট ছিল না, যে বিক্রিয়ার হার ধ্রুবক, তারপরে আর্হেনিয়াসের সমীকরণ, ওগুলো আর কি তোমাদের সিলেবাসে রাখা হয়নি। মানে আমাদের যে শর্ট সিলেবাস সেখানে অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়েছে হলো আমরা বলতে পারি রাসায়নিক সাম্যাবস্থা পার্টটা থেকে। তাহলে আসো রাসায়নিক সাম্যাবস্থা পার্ট থেকে অ্যাকচুয়ালি কোন জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা কোনটা থেকে আমরা পড়া শুরু করতেছি, যে আমরা সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা তো আমরা সবাই বুঝি, তাই না? যে যে অবস্থায় আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং আমাদের কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুটা যেই মুহূর্তে হলো কি আমাদের সমান
বা যে অবস্থা থেকে অ্যাকচুয়ালি কি দুইটার একই, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি হলো কি রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, এখন এই জায়গায় যে বিষয়টা লক্ষণীয়, যে আমাদের যদি কোনো কিছু সাম্যাবস্থায় পৌঁছাতে হয়, সেক্ষেত্রে যে দুইটার পরিমাণ সেম হতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। যেমন একটু খেয়াল করে দেখো, আমাদের ডান দিকের গ্রাফটা সেটা হলো কি আমাদের ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ, মানে হলো পরিমাণ বনাম সময়ের গ্রাফ, তাই না? তাহলে আমাদের দেখো একটু খেয়াল করে দেখি, যে সেটাকে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা প্রথমে অনেক বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে সেই বিক্রিয়কের ঘনমাত্রাটা আমাদের কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? আর অন্যদিকে আমাদের উৎপাদের ঘনমাত্রা প্রথমে ছিল হলো কত, 0, কারণ প্রথমে তো আমাদের উৎপাদই ছিল না। যত আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম, আমাদের কি উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে কি হচ্ছিল, বাড়তেছিল। হ্যাঁ, একটা অবস্থায় গিয়ে দেখো বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ কিন্তু এখন সেম না, বাট হ্যাঁ তাদের পরিমাণটা ফিক্সড হয়ে গেছে, যে তাদের পরিমাণটা আর বাড়তেছে না বা আর কমতেছে না, সেই অবস্থাটাকে আমরা বলতেছি হলো সাম্যাবস্থা। তার মানে আমাদের যে বিক্রিয়কের পরিমাণ বা উৎপাদের পরিমাণ যে সমান হতে হবে বিষয়টা সেরকম না। বিষয়টা হলো কি, যেটা আমরা বাম দিকের গ্রাফ থেকে দেখলাম, যে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা বিক্রিয়ার হার, যে এই দুইটাকে আমাদের সেম হতে হবে। তার মানে বিষয়টা হলো কি, ধরো সাপোজ আমাদের কাছে যদি কোনো একটা বিক্রিয়া থাকে, ধরো হলো কি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আমাদের অ্যামোনিয়া তৈরি করতেছে, একটা উভমুখী বিক্রিয়া। সেই বিক্রিয়াতে যে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির হার, আর আমাদের অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরির হার, মানে এই দুইটা হার সমান। ধর আমাদের বাম দিকে যদি এখন কি 10টা করে অণু ভাঙে, তার মানে আমাদের বাম দিক থেকেও যে আমরা কি বলতে পারি, আমাদের 10টা করে অণু ভাঙতেছে। তার মানে হলো আমাদের দুই পাশে বিক্রিয়ার হার সমান। এই অবস্থাটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, রাসায়নিক সাম্যাবস্থা বলে থাকি, তাই না? ওকে, আমরা সাম্যাবস্থা টার্মসটা সম্পর্কে খুব বেশ ভালোভাবে পরিচিত হলাম, অ্যাকচুয়ালি আমরা জানতামই বিষয়টা। তাহলে এখন আসো এই রাসায়নিক সাম্যাবস্থায় আমাদের যে বিজ্ঞানী সম্পর্কে জানতে হচ্ছে, মানে যে বিজ্ঞানী অ্যাকচুয়ালি অবদান রেখে গেছেন, তার নাম হলো কি লা শাতেলিয়া, তাই না? লা শাতেলিয়ার অ্যাকচুয়ালি কি কি বলে গেছেন, যে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর যে তিনটা নিয়ামক সম্পর্কে তিনি বলে গেছেন, তাই না? তিনটা নিয়ামক জানি কারা কারা, একটা হলো কি আমাদের তাপমাত্রা, মানে তাপ, একটা হলো কি চাপ, এবং একটা হলো কি ঘনমাত্রা, তাই না? এই তিনটা সম্পর্কে অ্যাকচুয়ালি লাসাতিলিয়া বলে গেছেন। এবং লাসাতিলিয়া অ্যাকচুয়ালি কি বলে গেছেন, যে আমরা যদি কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায়, তার মানে এই যে সাম্যাবস্থাটাই, সেইখানে যদি আমরা কোনো একটা নিয়ামক, যেমন হলো কি তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা, সেটাকে যদি আমরা চেঞ্জ করি, সেটাকে আমরা চেঞ্জ করলাম, তাহলে সাম্যাবস্থা এমন ভাবে চেঞ্জ হবে যেন আমাদের কি হয় বলতো, আমরা এই যে নিয়ামকটা চেঞ্জ করলাম, সেটা চেঞ্জ করার বা পরিবর্তন করার যে ফলাফলটা, সেটা যেন প্রশমিত হয়। তার মানে বিষয়টা অ্যাকচুয়ালি কি বলতেছে বলতো, সাপোজ আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো আমাদের কাছে কি নাইট্রোজেন আছে, আমাদের হাইড্রোজেন আছে, আমাদের এখানে সুন্দরভাবে আমাদের কি তৈরি করতেছে, অ্যামোনিয়া তৈরি করতেছে। আমরা জানি এই বিক্রিয়াটা হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে এই বিক্রিয়া অ্যাকচুয়ালি কি তাপ উৎপন্ন হয়। যে এখন তুমি চিন্তা করো, বিক্রিয়াতে অটোমেটিকই কি তাপ উৎপন্ন হচ্ছে। এখন আমি তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি আরো বেশি টেম্পারেচার দিয়ে দিই, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি আরো বেশি টেম্পারেচার দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? দেখো প্রত্যেকটা বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হবে তার মান তো ফিক্সড, বাট আমি আরো বেশি পরিমাণে তাপ দিয়ে দিছি, তাহলে বেশি তাপকে তো তার রাখা পসিবল না। তখন তাহলে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি হবে, তখন বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি আমাদের পিছন দিকে যাবে, বা আমরা বলতে পারি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, বা বিক্রিয়ায় বেশ কিছু উৎপাদ ভেঙে গিয়ে আমাদের বিক্রিয়ক পার্টটা তৈরি করবে, যেন আমাদের কি হয়ে যায়, এই টেম্পারেচার যে মানটা আগে যতটুকু ছিল, এখনো যেন সেই মানটা ফিক্সডই থাকে, সেই মানটা যেন চেঞ্জ না হয়। মানে এইটাই কিন্তু বলতেছে, যে আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে সাম্যাবস্থাটা তখন কোন দিকে চলে যাচ্ছে বলতো, বাম দিকে সরে যাচ্ছে। যে সাম্যাবস্থার অবস্থানটা চেঞ্জ হবে, যেন আমরা যে প্রভাবকটা চেঞ্জ করছি বা নিয়ামকটা চেঞ্জ করছি, সেটা চেঞ্জ করার ফলাফল যেন আমাদের কি হয়, প্রশমিত হয়। তো সুন্দরভাবে সেটা আমাদের কি হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, ধরো আমি যদি লিখি কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এবং আমাদের আরেকটা কথা হলো কি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি কি তাপ দিয়ে দেই, যদি আমি তাপ দিয়ে দিই, তাহলে আমাদের বিক্রিয়াটা কোন দিকে যায়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থা তখন কি বাম দিকে সরে যায়, সাম্যাবস্থা বাম দিকে সরে যায়, বাম দিকে সাম্যাবস্থা চলে যাবে। আর যদি আমরা তাপ হারি বিক্রিয়ায় যদি আমরা তাপ দিয়ে দিই, দেন আমাদের সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডান দিকে সরে যাবে। তার মানে অ্যাকচুয়ালি বিক্রিয়ায় যেটা ঘটে, আমি যদি সেটাই যদি প্রয়োগ করি, বিক্রিয়া আমার তাপ উৎপন্ন হচ্ছে, আমি যদি বিক্রিয়া সেটাই দিয়ে দিই, তাহলে আমার বিক্রিয়া তখন কি বাম দিকে অগ্রসর হবে।
আর আমি তাই যদি তার অপোজিট জিনিসটা দিয়ে দিই, দেন তাহলে আমাদের বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, ডান দিকে অগ্রসর হবে। আচ্ছা, খুব ভালো কথা। এইটা গেল হলো আমাদের তাপমাত্রার প্রভাব। দেন আমাদের আসে হলো কি চাপের প্রভাব, তাই না? কারণ চাপের প্রভাব হতে হলে আমাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যেমন আসো আমরা যদি দেখি নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা এই বিক্রিয়াটার চাপের প্রভাব কত, আমার অ্যান্সার হবে আমি জানি না, আমি বলতে পারতেছি না। কারণ আমি জানি না এখানে কারা গ্যাসীয় বা কারা সলিড, আমি কিচ্ছু জানি না। বাট ধরো সাপোজ এখন আমার কাছে লেখা আছে এখানে সবগুলোই হলো গ্যাসিয়াস, সবাই হলো কি গ্যাসীয়। তখন আমি বলতে পারবো আমাদের বাম দিকে গ্যাসীয় মোল সংখ্যা 4 মোল, আমাদের ডান পাশে গ্যাসীয় মোল সংখ্যা হলো কত, 2 মোল। তার মানে আমাদের কি উৎপাদে মোল সংখ্যা কম। তাহলে আমি যদি এখন বিক্রিয়ায় প্রেসার দিয়ে দিই, তখন আমাদের বিক্রিয়াটা কি হবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। তার মানে অবভিয়াসলি বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। আশা করি বিষয়গুলো আমরা সবাই বুঝতে পারতেছি, তাই না? এখন তো চিন্তা করে দেখো যে আমাদের যদি এরকম হতো, সাপোজ আমাদের কোনো কারণে হাইড্রোজেনটা লিকুইড, কোনো কারণে সাপোজ হাইড্রোজেনটা গ্যাসীয় না, কোনো কারণে আমাদের হাইড্রোজেনটা হলো লিকুইড, তাহলে তখন আমাদের বিষয়টা কি হবে বলতো? তখনও যদি আমি চাপ দিয়ে দিই, তখন কিন্তু আমাদের বাম পাশে গ্যাসীয় মোল সংখ্যা 1 মোল আর আমাদের ডান পাশে গ্যাসীয় মোল সংখ্যা 2 মোল। তখন যদি আমি চাপ দিয়ে দিই, তখন আমাদের বিক্রিয়া কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাবে। কারণ তখন ডান দিকে 2 মোল আর আমাদের বাম দিকে 1 মোল। মানে চাপের ক্ষেত্রে আমাদের শর্তটা কি, গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যদি পার্থক্য থাকে তাহলে তখন যদি আমি চাপ প্রয়োগ করি, দেন বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। ইজি বিষয়টা, তাই না? আর দেন আমাদের যে ঘনমাত্রার যে বিষয়টা, সেটা তো অত্যন্ত একটা সহজ বিষয়। ঘনমাত্রার ক্ষেত্রে আমরা বলি যে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, বা আমরা যদি বলি হলো কি আমরা বাম পাশে আমরা ঘনমাত্রা বাড়াই, আমাদের বিক্রিয়া সামনের দিকে যাবে। যদি আমরা ডান দিকে বা উৎপাদের দিকে ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়া সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। ইজি। তাহলে আমরা যদি বলি কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, যদি আমরা দেখাই ঘনমাত্রা, আমরা যদি বিক্রিয়কে বাড়াই, দেন আমাদের বিক্রিয়া কি হবে বলতো, সামনের দিকে যাবে। এবং যদি আমরা উৎপাদে ঘনমাত্রা বাড়াই, দেন আমাদের বিক্রিয়া কি হবে, যে আমাদের বিক্রিয়া পিছনের দিকে যাবে বা পশ্চাৎ দিকে যাবে। ওকে, খুবই ইজি একটা বিষয়, বাট এই জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি আছে। লাসা তিলিয়া মোটামুটি ইম্পর্টেন্ট, বাট আমরা ক্লাস 9 থেকে অ্যাকচুয়ালি পড়তেছি আর আমরা অনেকবার পড়ছি জিনিসটা। আশা করি এই জিনিসটা আমাদের সবার কাছে মোটামুটি এখন ক্লিয়ার, তাই না? দেন আসো এই জায়গাটায় আমাদের যে জিনিসটা দরকার, সেটা হলো কি আমাদের ভর ক্রিয়া সূত্র। ওকে, এই যে সাম্যাবস্থা, তার মানে এই ভর ক্রিয়া সূত্র, এই জিনিসটা আমরা কোন জায়গায় ইউজ করতেছি, সাম্যাবস্থা। এটা কি বলা হচ্ছে বলতো? বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রত্যেকটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। দেন দ্য কোশ্চেন অ্যারাইজ যে অ্যাকচুয়ালি সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি, তাই না? সক্রিয় ভর বলতে আমরা বুঝি হলো কি জানো, যে আমরা দ্রবণের ক্ষেত্রে সাধারণত আমরা মোলার ঘনমাত্রাকে সক্রিয় ভর হিসেবে নিয়ে নিই। আর আমাদের যে গ্যাসের ক্ষেত্রে আমরা সাধারণত আংশিক চাপকে সক্রিয় ভর হিসেবে আমরা ধরে নিই। বাট আমাদের জন্য এতটা প্রবলেম না, কারণ এইখানে যেটা বলতেছে সেটা অনুযায়ী যদি আমরা করি, তার মানে আমরা যে কেপি কেসি এগুলো আমরা করে করে অভ্যস্ত না বলতো? অ্যাকচুয়ালি কেপি কেসি জিনিসটা কি বলতো, আমরা কি করতাম, আমরা ধরো কেসি, সেটা হলো আমরা বলতাম হলো সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা গুলা, সেখানে তাদের সহগ গুলাকে পাওয়ার হিসেবে ব্যবহার করতেছি, তার অনুপাত, মানে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আবার কেপি মানে হলো কি এখানেও কি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তাহলে আমরা কেসি এর ক্ষেত্রে ইউজ করতাম কি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আর কেপি এর ক্ষেত্রে আমরা ইউজ করতাম হলো কি আংশিক প্রেসার, তাই না, পার্শিয়াল প্রেসার। তাহলে এই জায়গায় কি আমরা সবখানে ইউজ করতাম কি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। বিষয়টা হলো সেরকম। বাট এই জায়গায় আরেকটা ফ্যাক্টর হলো কি, যেটা অ্যাকচুয়ালি তোমাদের বলতেছি, যে আমরা পৃথিবীর সবকিছুর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি না, কেপি বা কেসি, সেটা আমরা বের করতে পারি না। তোমরা বলতে পারো ভাই আমাদের তো সব বইয়ের ক্ষেত্রে তো আমরা সব ম্যাথের ক্ষেত্রেই তো কেপি কেসি বের করতে পারি। হ্যাঁ, এটা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের জন্য ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি সাপোজ আমাদের একটা গ্যাসীয় বিক্রিয়া আছে, সবাই গ্যাসীয় অবস্থায় আছে, সেক্ষেত্রে আমি কেপি বের করি, সেক্ষেত্রে আমি কেসি বের করি না। মানে বিষয়টা আমরা বুঝতেছি যে সব ক্ষেত্রে আমরা কেপি কেসি বের করতে পারি না। বাট হ্যাঁ, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য দেখানো হয়েছে আমাদের বইয়ে বা আমাদের সিলেবাসে যে আমরা সবকিছুর জন্যই কেপি কেসি বের করে ফেলতে পারি, তো আমরা পারি, সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি এই জন্যই এই জায়গায় আমাদের সক্রিয় ভরের কনসেপ্টটা আমরা একটু জেনে রাখলাম। এই সক্রিয় ভরটা অ্যাকচুয়ালি মোলার ঘনমাত্রা আমরা দ্রবণের ক্ষেত্রে ইউজ করি, আর আংশিক চাপকে আমরা গ্যাসের ক্ষেত্রে সক্রিয় ভর হিসেবে ইউজ করি।
বাট হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এই যে মোলার ঘনমাত্রা, এই যে আংশিক চাপ, এই টার্মস গুলাকে অ্যাকচুয়ালি আমরা কি সক্রিয় ভর হিসেবে আমরা কাউন্ট করতেছি। ওকে, তাহলে সক্রিয় ভর জিনিসটা কি সেটা আমরা মোটামুটি আমরা বুঝলাম, তাই না? এবং আমরা এতটুকু অন্তত জানি যে আমাদের যে কেসি, সেটা আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করি কাকে দিয়ে? ঘনমাত্রা দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের উৎপাদের ঘনমাত্রা গুলা লাগে, বিক্রিয়কের ঘনমাত্রা গুলা লাগে, অবভিয়াসলি আমাদের সাম্যাবস্থায় ইনফরমেশনটা লাগে। আমরা সাম্যাবস্থায় কেসি এবং কেপি বের করি। আমরা অন্য কোনো অবস্থায় যদি বের করি, সেটা কেপি আর কেসি বলি না, সেটাকে আমরা কি কিউপি কিউসি বলে থাকি। তাহলে আমাদের সাম্যাবস্থায় হলো কি আমরা কেপি কেসি বের করি, আর অন্যান্য অবস্থায় সেক্ষেত্রে আমরা কি কিউপি কিউসি সেটা আমরা ক্যালকুলেট করি, সেটাকে আমরা কেপি কেসি বলি না। ওকে, ডান। এখন আসো, আমাদের যে এই জায়গাতে ঘনমাত্রার আগে আমরা কিন্তু জানি সবাই যে অ্যাকচুয়ালি ঘনমাত্রা, আচ্ছা বানানটা একটু ভুল আছে, যে ঘনমাত্রা মানে অ্যাকচুয়ালি হলো কি জানো, যে আমাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এটাকে কিন্তু আমরা ঘনমাত্রা বলি। আর আংশিক চাপটা হলো কি আমাদের মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ মানে কি বলতো? মোল ভগ্নাংশ মানে কি, যে কোনো একটা মোল সংখ্যা, সাপোজ আমরা যদি এ এর ক্ষেত্রে চিন্তা করি, যে এই জায়গায় এ এর মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা আমরা ধরলাম হলো কি এ, ধরলাম হলো এটাকে আমরা লিখতে পারি হলো কি মোল ভগ্নাংশ, তাহলে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, সাপোজ এক্স এ বলতেছি। তাহলে যে কোনো একটার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, এই টার্মসটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হলো কি মোল ভগ্নাংশ। তাহলে আমি যদি মোল ভগ্নাংশ ইনটু মোট প্রেসার করি বা মোট চাপ করে ফেলি, তাহলে কিন্তু আমি আংশিক চাপ পেয়ে যাচ্ছি। ইজি বিষয়টা, তাই না? তাহলে আমরা কি কি বুঝলাম বলতো? তাহলে আমরা ভর ক্রিয়া সূত্র বুঝলাম, সক্রিয় ভর জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বুঝলাম, কেপি এবং কেসি এর জিনিসটা হলো কি সেটা আমরা বুঝলাম, এবং কেসি বের করার জন্য ঘনমাত্রা জিনিসটা কি, এবং কেপি বের করার জন্য আংশিক চাপ টার্মসটা কি, সেটা আমরা ভালো মতো বুঝলাম। ওকে, ডান। দেন আসো আমরা এখন একটু সুন্দরভাবে সামনে ম্যাথের দিকে যাব। ম্যাথের দিকে যাওয়ার আগে যে আমরা কেপি এবং কেসি এর সম্পর্ক এবং এককটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে বিষয়টা হলো, যদি আমরা কি দেখি, যে অ্যাকচুয়ালি আমাদের কেপি এবং কেসি এই দুটার একক বের করার জন্য একটা সহজ সিস্টেম হলো কি, আমরা অ্যাকচুয়ালি কি বলি বলতো? আমাদের ঘনমাত্রার এককটা কি? মোলার। আমরা বলি এত মোলার দ্রবণ। মোলার মানে কি? মোল পার লিটার, তাই না? ঘনমাত্রার এককটা হলো কি মোল পার লিটার। আমরা ইউজ করি কোনটা? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কি সেটা একটু পরে বলতেছি। অন্যদিকে আমাদের কেপি এর ক্ষেত্রে, প্রেসারের ক্ষেত্রে আমরা একক হিসেবে ইউজ করি কিন্তু অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে এই জায়গায় আমাদের জিনিসটা কি আসবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। খুব ভালো কথা। আর ডেল এন জিনিসটা কি? ডেল এন হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আই রিপিট, ডেল এন হলো কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এবং কথাটা আমাদের কেপি এবং কেসি দুইটার মধ্যে একটা চমৎকার সমীকরণ আছে, যেটা আমরা কি একটা আরেকটার মধ্যে একটা সম্পর্ক বলতে পারি। এবং আমাদের ইকুয়েশনটা হলো কি, যে কেপি ইকুয়াল কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এই জায়গায় আমরা যে ভুলটা মাঝে মাঝে করি, অনেক সময় আমরা আর টি তারপরে টু দি পাওয়ার ডেল এন লিখি। অ্যাকচুয়ালি কিন্তু আর টির মধ্যে একটা ব্র্যাকেট আছে, কারণ পুরাটার উপরে টু দি পাওয়ার ডেল এন, যেটা আমরা পরীক্ষায় ভুল আর করবো না। ওকে, ডান। তাহলে দেখো আমরা কেপিকেসি এর সম্পর্ক একক সেটা সম্পর্কে আমরা জানি, এবং আমরা কেপিকেসি এর ইউনিট বা একক সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, এইবার আসো আমরা সুন্দর সুন্দর ম্যাথ গুলা করার একটা চেষ্টা করি। যে আমাকে একটা ইকুয়েশন দিয়ে বলা আছে কোন একটি উভমুখী বিক্রিয়ায় ডেল এন ইকুয়াল হাফ। খুব ভালো কথা। কোন টেম্পারেচারে কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে? আচ্ছা তোমরা একটু নিজেরা একটু ট্রাই করো তো। তোমরা নিজেরা ধরো 5 সেকেন্ডের মধ্যে একটু বিষয়টা ট্রাই করো, বা 10 সেকেন্ড একটু টাইম নাও। 10 সেকেন্ডের মধ্যে আমরা ক্যালকুলেট করতে পারি কিনা অ্যাকচুয়ালি, বা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি কিনা, এই যদি আমরা একটু ট্রাই করি। আমিও করে দিচ্ছি, বাট আমরা সবাই যদি একটু ট্রাই করি, মানে অ্যাকচুয়ালি যারা তোমরা ক্লাস করতেছো। নিশ্চয়ই আমরা বুঝেও ফেলতেছি যে অ্যাকচুয়ালি এই জায়গায় প্রথমে আমার কি করতে হবে বলতো? প্রথমে আমাকে ইকুয়েশনটা বসানো লাগবে, তাই না? তাহলে আসো আমরা যদি একটু ইকুয়েশনটা বসাই, তাহলে আমাদের কি আসবে? কেপি ইকুয়াল কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এখন কি বলছে? এন এর ভ্যালু ডেল এন এর ভ্যালু হাফ, এবং বলছে কেপি এর মান কেসি এর মানের 8 গুণ, তাই না? খুব ভালো কথা। তাহলে আসো, আচ্ছা তাহলে তোমরা এখন বসো তো, বলো তো যে এই জায়গায় যে কোন কোন ভ্যালু বসালে আমাদের জিনিসটা কাজ করতে পারে, কোনখানে কোনটা বসানো যায়। আচ্ছা নিশ্চয়ই তোমরা কি চিন্তাও করে ফেলছো যে অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন ভ্যালুটা আমরা বসাবো, তাই না? আচ্ছা আসো,
ধর আমি এর জায়গায় যখন বসাই কেপি এর মান কেসি এর মানের 8 গুণ, এখন আমি বসাচ্ছি 8 কেসি, এই জায়গায় ধর আমি দিয়ে দিলাম কেসি। এখন আমি দিয়ে দিলাম কি আর এর ভ্যালু এখানে আমরা ইউজ করব কিন্তু অলওয়েজই 0.0821, কারণ কি একটা অ্যাটমসফিয়ারে, একটা হলো কি আমাদের লিটারে আছে, লিটার অ্যাটমসফিয়ারে, আরেকটা আমরা বলতে পারি হলো যে আমাদের মোল পার লিটারে আছে একটা, আরেকটা আমাদের কি অ্যাটমসফিয়ারে আছে। তো আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটাই ইউজ করব 0.0821। খুব ভালো কথা, ইনটু আমরা দিয়ে দিচ্ছি হলো কত টি টু দি পাওয়ার ডেল এন মানে কত হাফ। ডান। এখন দেখো আমি সবগুলো ভ্যালু জানি, কেসি কেসি কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের কত থাকবে 8 ইকুয়াল 0.0821 ইন্টু টি টু দি পাওয়ার হাফ। ডান। এবার যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে কিন্তু জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে, টি ইন্টু 0.0821 ইকুয়াল 64। দেন আমরা বলতেই পারি যে আমাদের টি এর ভ্যালুটা কিসে আসবে, অবভিয়াসলি এটা আমাদের কি কেলভিনে আসবে, দেন ইট উড বি 64 divided by 0.0821 and the answer would be 779, মানে 779.53। অবভিয়াসলি অ্যান্সার আমাদের কেলভিনে আসবে। তো আশা করি পরীক্ষায় ম্যাথ গুলো কিভাবে করতে হয় তার একটা শর্ট একটা এক্সাম্পল আমরা দেখলাম। খুব ভালো কথা। তাহলে আমরা যদি এরকম আর কিছু ম্যাথ আজকে করবো, আজকে বেশ কিছু ম্যাথ আমরা দেখবো, এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি ম্যাথ আসে কিছু, তো সেগুলো আমরা একটু দেখবো। যেমন এই জায়গাতে আসে আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে কেপি এবং কেসি সংক্রান্ত কিছু ম্যাথের ক্ষেত্রে দেখো বলছে 2 লিটার পাত্রে 6 মোল হাইড্রোজেন আছে, 5 মোল নাইট্রোজেন আছে, সাম্যাবস্থায় 2 মোল অ্যামোনিয়া তৈরি করতেছে। হ্যাঁ, সাম্য ধ্রুবক কত, তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি কেপি এবং কেসি সেটা বের করতে হবে। বাট আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গা থেকে আমি ইজিলি ঘনমাত্রা বের করে ফেলতে পারবো, কারণ আমার মোল সংখ্যা আছে, আয়তন আছে, তো আমি ঘনমাত্রা ক্যালকুলেট করতে পারবো। বাট আমার যেহেতু কোনো টেম্পারেচারও নাই বা অন্য কিছুও নাই, আমি কিন্তু কেপি ক্যালকুলেট করতে পারবো না। তো এই জায়গায় আমাকে শুধুমাত্র কেসি সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আসো বিষয়টার ক্ষেত্রে যদি আমরা এরকম করি, প্রথমে আসো ইকুয়েশনটা লিখি। নাইট্রোজেন হাইড্রোজেন আমাদের কি তৈরি করতেছে, অ্যামোনিয়া তৈরি করতেছে। তো ইট উড বি 3, ইট উড বি 2। এখন আসো আমাদের যে বিষয়টা, ইনিশিয়ালি আমি কতটুকু ধরবো বলতো। ইনিশিয়ালি আমাদের নাইট্রোজেনের পরিমাণটা আমাদের ধরতে হবে কি 5 মোল। ইনিশিয়ালি আমরা নাইট্রোজেনের পরিমাণটাকে ধরবো হলো কত, আমাকে কোশ্চেনে দেওয়াই আছে, যদি কোশ্চেনে দেওয়া না থাকতো তাহলে তখন আমি ইকুয়েশন অনুযায়ী ধরতাম 1 মোল, এটা 3 মোল, তাহলে এটা আমাদের কত 0 মোল প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় যদি আমাকে কোশ্চেনে কিছু দেওয়া না থাকতো তাহলে আমি কি ধরতাম বলতো, আমি ইনিশিয়ালি নাইট্রোজেন ধরতাম 1 মোল, হাইড্রোজেন ধরতাম হলো 3 মোল, আর আমার এই জায়গায় ধরতাম হলো 0 মোল। দেন তারপর আমি আলফা ইউজ করতাম বা অন্য কিছু ইউজ করতাম। বাট যদি আমাকে কখনো কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে যে এইটা এত মোল, এইটা এত মোল, অবভিয়াসলি আমি সেটা ইউজ করব। এখানে বলাই আছে আমার নাইট্রোজেন বিক্রিয়ার শুরুতে আছে কত 5 মোল, তো আমি বসাচ্ছি কত 5 মোল। আমাদের হাইড্রোজেন আছে কত 6 মোল। তাহলে আমাদের অ্যামোনিয়া কত বলতো বিক্রিয়ার শুরুতে, অবভিয়াসলি ইট উড বি 0 মোল, কারণ এখনো তারা বিক্রিয়া করা শুরুই করে নাই, অ্যামোনিয়াতে তো এখন তৈরি হয়নি, তো ইট উড বি 0 মোল। দেন এখন তুমি চিন্তা করে দেখো, আমরা ধরে নিচ্ছি হলো যে আমাদের বিয়োজন ধ্রুবকের মান হলো কি আলফা। আই রিপিট, আমাদের বিয়োজন ধ্রুবকের মান হলো কি আলফা। তাহলে আমাদের সাম্যাবস্থায় কি হবে বলতো, যে এইটা বিয়োজিত হবে, কতটুকু বিয়োজিত হবে, এটা কোন হারে বিয়োজিত হচ্ছে, এটা আলফা হারে বিয়োজিত হচ্ছে, তাহলে বিয়োজিত হবে কতটুকু 1 ইন্টু আলফা, মানে আলফা পরিমাণে বিয়োজিত হচ্ছে। তাহলে আমাদের যদি আলফা পরিমাণে বিয়োজিত হয়, এই যে আলফা পরিমাণে বিয়োজিত হলো, আলফা পরিমাণে বিয়োজিত হলো, তুমি বুঝতেছো ভাইয়া কিভাবে আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, কারণ আলফা হলো বিয়োজন হার, আর এখানে আছে হলো 1 মোল, মানে টোটালে আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে। তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের বিয়োজন হার আলফাই হবে, বাট এই জায়গায় আছে হলো 3 মোল, মানে এটা টোটালে বিয়োজিত হবে 3 আলফা। এখানে আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কি বিয়োজন হার কত আলফা, তার মানে আমাদের তৈরি হবে কত 2 আলফা। এই যে বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি, এইটা অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় কি হবে বিষয়টা, সাম্যাবস্থায় অ্যাকচুয়ালি কতটুকু পদার্থ আমাদের এক্সিস্ট করবে 5 মাইনাস আলফা, 6 মাইনাস 3 আলফা। এটাকে আমরা বলতে পারি 0 প্লাস 2 আলফা, বা এটাকে আমরা সরাসরি 2 আলফা বলতে পারি। আমি দেখো সাম্যাবস্থায় কিন্তু সবগুলোর আমি কি জানি, সবগুলোর আমরা বলতে পারি হলো কি যে আমি মোল সংখ্যা জানি। খুবই ভালো কথা।
এখন দেখো আমাকে জিজ্ঞেস করছে যে এই সাম্য ধ্রুবক কত, তাই না? সাম্য ধ্রুবক বের করার ক্ষেত্রে আমরা বিষয়টা কিরকম করব? এই যে এই জায়গায় একটা এখন মজার বিষয় হলো, তোমাকে কিন্তু বলাই আছে বিক্রিয়া করে সাম্যাবস্থায় 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। দেখো কোশ্চেনে বলা আছে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, বাট আমি দেখতেছি আমার সাম্যাবস্থায় 2 আলফা পরিমাণ অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে 2 আলফা মানে হলো অ্যাকচুয়ালি 2, তার মানে আলফা ইকুয়াল 1? ডান, আমি আলফার ভ্যালুটা বের করে ফেলছি। Then আমি যদি এখন আলফার ভ্যালুটা বসাই দিই, তাহলে দেখো তো আমার বিষয়টা কিরকম দাঁড়ায়। এটা আসবে কত, 5 - 1 মানে হলো অ্যাকচুয়ালি 4। এটা হলো কত, 6 - 3 × 1 মানে 6 - 3, তার মানে এটা অ্যাকচুয়ালি আসবে হলো কত, 3। এটা আসবে কত, 0 + 2 × 1 মানে এটা আমাদের আসবে হলো কত, 2। ইজি তাই না? এখন আমি সবগুলোর মোল সংখ্যা পেয়ে গেছি কোনখানে, সাম্যাবস্থায়। দেন এখন তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে এখন আমি সবগুলার কি বের করতে পারি, সবগুলার আমি ঘনমাত্রা বের করতে পারি। নাইট্রোজেনের ঘনমাত্রা আমাদের কত আসবে, 4/2 মানে হলো 2। আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা কত আসবে, আমাদের 3/2, যেহেতু 2 লিটার পাত্র, 1.5। আর আমাদের অ্যামোনিয়ার ঘনমাত্রা কত আসবে, 2/2 মানে হলো কি 1। ডান। এখন বলো, এখন যদি আমরা কেসিএর সমীকরণটা বের করতে চাই, লিখতে চাই, তাহলে আমাদের জিনিসটা কিরকম আসবে, অ্যামোনিয়ার ঘনমাত্রা মানে উৎপাদের ঘনমাত্রা স্কোয়ার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুলা হাইড্রোজেনের ঘনমাত্রা কিউব, তাই না? তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা কত আসতেছে আমাদের, 1² ডিভাইডেড বাই নাইট্রোজেন কত, 2 ইন্টু আমাদের হাইড্রোজেন কত, আমরা বলতে পারি হলো 3/2 হোল কিউব, 3/2 হোল। ডান, দিস উড বি আওয়ার অ্যান্সার। তাহলে ইভেন যে আমাদের কাছে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু আমরা এটা কত ইজিলি করে ফেলতে পারবো। হ্যাঁ, ক্যালকুলেটর তো থাকতেছে আমাদের। ক্যালকুলেটর যদি আমরা মানটা বসাই ফেলি, তাহলে আমাদের বিষয়টা কত আসবে, যে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, ওকে আমাদের অ্যান্সার আসছে হলো 0.148। এখানে আমাদের অ্যান্সারটা আসছে 0.148। ওকে ডান। এখন যদি আমরা ইউনিট বসাতে চাই, তাহলে কেসি যেহেতু, তাহলে আমরা ইউজ করবো কি, মোল পার লিটার। আর এই জায়গায় আমাদের কত আসতেছে, যে আমাদের ডেল এন এর ভ্যালু কত হচ্ছে, -2, 2 - 4 মানে -2। ডান। তাহলে আমরা কি চমৎকার ভাবে একটা ম্যাথ শেষ করলাম, কারণ আশা করি কি আমরা ম্যাথ গুলা কি করতে পারবো, তাই না? ওকে, দেন সিমিলার ওয়েতে আমরা আর কিছু ম্যাথ করব। তার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হয়, সেটা হলো কি বিয়োজন মাত্রা আর বিয়োজন ধ্রুবক, দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, তাই না? বা জিনিসটা হলো অ্যাকচুয়ালি কি, বিয়োজনের পরিমাণ আর বিয়োজন মাত্রা। ওকে, এখন আসো, বিয়োজন মাত্রা মানে হলো প্রতি 1 মোল হতে যতটুকু বিয়োজিত হয়, মানে আমরা যেটা দিয়ে অ্যাকচুয়ালি ম্যাথ করলাম, তাহলে এটাকে আমরা বিয়োজন মাত্রা বলতে পারি। এবার আমি যদি লিখি কি, বিয়োজন মাত্রা বা ধ্রুবক বা হার। আর আরেকটা আমাদের হতে পারে হলো বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ। Okay. এখন জিনিসটা হলো কিরকম, আমরা সাপোজ একটা ইকুয়েশন লিখতেছি। ইকুয়েশন হলো কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন আমাদের বিক্রিয়া করে তৈরি করতেছে হলো কি অ্যামোনিয়া। ইজি একটা বিক্রিয়া। এখন ধরো আমাকে বলা আছে হলো হাইড্রোজেনের বিয়োজন হার হলো কত, আলফা। তাহলে আমাকে বলে দেওয়া আছে নাইট্রোজেনের, আমাদের বলে দিচ্ছে হলো বিয়োজন হার হলো কত, আলফা। তার মানে হলো, আমাদের নাইট্রোজেনের বিয়োজন হারও আলফা, আমাদের হাইড্রোজেনের বিয়োজন হারও হলো কত, আলফা, আমাদের অ্যামোনিয়ার বিয়োজন হারও কত, আলফা। তার মানে অ্যাকচুয়ালি বিয়োজন হার বা বিয়োজন মাত্রা আমরা ধরে নিচ্ছি কত, আলফা। খুব ভালো কথা। মানে প্রতি 1 মোল নাইট্রোজেন হতে আলফা পরিমাণ বিয়োজিত হবে, প্রতি 1 মোল হাইড্রোজেন হতে আলফা পরিমাণ বিয়োজিত হবে, প্রতি 1 মোল অ্যামোনিয়ার ক্ষেত্রে আলফা পরিমাণ তৈরি হবে। মানে বিষয়টা কিন্তু সেরকম। বাট বিয়োজনের পরিমাণ মানে টোটাল কতটুকু বিয়োজিত হয়েছে। যেমন আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, জাস্ট আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেটা আচ্ছা আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে। যে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, তার ক্ষেত্রেও বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক কত, আলফা। বাট আমাকে যদি বলা হয় বিয়োজনের পরিমাণ, নাইট্রোজেন কতটুকু বিয়োজিত হচ্ছে, দেখো নাইট্রোজেন এখানে আছে হলো 1 মোল, মানে নাইট্রোজেন আমাদের বিয়োজিত হচ্ছে কত, 1 মোল। তার মানে হলো যে কি 1 - আলফা, মানে বিয়োজিত হচ্ছে কতটুকু, আলফা পরিমাণ। বাট আমাদের যদি বলি যে হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ কতটুকু, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ হলো 3 আলফা।
যেহেতু এখানে 3 মোল আছে আর প্রতি মোল হতে আলফা পরিমাণ বিয়োজিত হয়, মানে টোটালি অ্যাকচুয়ালি কি সেটা 3 আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে। আশা করি কি বিষয়টা আমরা বুঝতে পারছি, বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ দুইটার মধ্যে ডিফারেন্স। নেক্সট আসো, এই জায়গাগুলো আমরা অনেক চমৎকার বিষয়গুলো বুঝলাম। তাহলে এখন যদি আমরা কিছু বোর্ড কোশ্চেনের সমাধান করি, এখন বোর্ড কোশ্চেনের সমাধান করার ক্ষেত্রে আমাদের দুইটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। এখন বলছে 2 নাম্বার বিক্রিয়াটাতে কেপি এর মান বের করতে। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি বলা আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার তো অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, বলছে 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 25% বিয়োজিত হয়। তাহলে যদি আমরা প্রথমে গ নাম্বারটা একটু সলভ করি, গ নাম্বারটা সলভের ক্ষেত্রে আমরা প্রথমে কি বলতে পারি, আচ্ছা প্রথমে আমরা যদি একটু গ নাম্বারটা সলভ করি। ওকে, প্রথম আমাকে বলছে হলো, যেহেতু আমাকে বুঝতেই পারতেছে, আমাকে বলে দেওয়া আছে কি আলফা বা বিয়োজন ধ্রুবকের মান কত 25%। 25% মানে কি এটা না 0.25। তাহলে এখন আসো, এখন যদি আমি বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা আমাদের কি N2O4, সেটা আমাদের বিয়োজিত হয়ে তৈরি করতেছে কি 2N2। তাহলে আমি ধরে নিলাম কি আমার প্রাথমিক অবস্থায় এটা কত 1 মোল, এটা হলো 0 মোল, তৈরি হয় নাই এখন, তাই না? কারণ আমাকে আর কোনো ডেটা দিয়ে দেওয়া নাই। তাহলে এখন যদি আমাদের বিয়োজন ধ্রুবক হয় আলফা, তাহলে এটা সাম্যাবস্থায় কতটুকু থাকবে, এটা আমাদের সাম্যাবস্থায় থাকবে 1 মাইনাস আলফা, আর এটা আমাদের তৈরি হবে কতটুকু 2 আলফা। ডান। আর আলফার ভ্যালু আমাকে বলেই দেওয়া আছে কত 0.25। তাহলে এখন যদি আমাকে কেউ বলে যে ইকুয়েশনটা লিখতে, আমরা ইকুয়েশনটা লিখবো কিভাবে, কেপি তৈরির ইকুয়েশনটা আমরা জানি হলো কি, এখন যদি টোটাল যোগ করে ফেলি তাহলে টোটাল মোল সংখ্যা কত আসবে বলতো, যে আমরা যদি 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা করি, তাহলে আমাদের টোটাল মোল সংখ্যা আসে কত 1 প্লাস আলফা। এটা হলো কি আমাদের টোটাল মোল সংখ্যা। আর আমাকে যদি এখন কেউ বলে যে নাইট্রোজেনের আংশিক চাপ, তাহলে N2O4 এর আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার, তাহলে সেটা আমরা কি হবে, যে N2O4 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা, টোটাল মোল সংখ্যা কত 1 প্লাস আলফা, কিন্তু টোটাল প্রেসার দিয়েই দেওয়া আছে দেখো 1 অ্যাটমসফিয়ার, তাই না? টোটাল প্রেসার কত আমাদের 1 অ্যাটমসফিয়ার। ডান। আর আমাদের NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর আমাদের আংশিক প্রেসার কত আসবে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 1 অ্যাটমসফিয়ার। ডান। এখন তার মানে কি আমরা যদি ইজিলি কি করে ফেলি, যে এখন আমরা কেপি তৈরির ইকুয়েশনে বসাই ফেলি, কেপি তৈরির ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে বলতো, তাহলে আমরা বলতেই পারি হলো কি পি অফ NO2 স্কয়ার ডিভাইডেড বাই পি অফ N2O4। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে বলতো, অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা আসতেছে হলো এরকম না, উপরের দিকে আসতেছে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার, আর এখানে কত থাকতেছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার। ডান। এখন যদি আমরা আলফার ভ্যালু তো আমরা জানি কত বলতো 0.25, সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা এই জায়গা থেকে কি অ্যান্সারটা পেয়ে যাবো। অবশ্যই এখানে অ্যান্সার কমপ্লিট না, এরপরে যদি আমরা আলফার ভ্যালুটা বসাই দেন আমরা অ্যান্সারটা কি চমৎকার ভাবে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, খুব ভালো কথা। তাহলে এখন আসো আমরা যদি আরেকটা ম্যাথ করি, বা আরেকটা ম্যাথ তোমাদের একটু দেখাই, সেটা হলো কি ঘ নাম্বারটা। এখন এটা অ্যাকচুয়ালি ম্যাথ না, এখন জিজ্ঞেস করছে তাপমাত্রা বাড়ালে কোন বিক্রিয়ায় সর্বাধিক উৎপাদ পাওয়া যাবে, তাই না? এখন যদি চিন্তা করে দেখো এই বিক্রিয়াতে বলা আছে প্লাস তাপ, তার মানে এই বিক্রিয়াটা হলো আমরা কি বলতে পারি বলতো তাপ উৎপাদী। আর এই বিক্রিয়া বলা আছে মাইনাস তাপ, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তাপ হারি। তাহলে আমরা কি জানি বলতো, তাপ হারি বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই দেন আমাদের সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে। তাহলে আমি বুঝতেই পারতেছি 2 নাম্বার বিক্রিয়া যদি আমি কি আরো টেম্পারেচার বাড়াই দিই দেন তখন আমাদের কি হবে বলতো, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে বা উৎপাদটা সর্বাধিক হবে, মানে সাম্যাবস্থার ডান দিকে সরে যাবে। না, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হচ্ছে 2 নম্বরটা। তো আশা করি অ্যাকচুয়ালি কি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি পরীক্ষায় অ্যান্সার গুলো কিভাবে আসে বা কোশ্চেন কি কি কোশ্চেন আসে। না, আমরা ঢাকা বোর্ড 2019 সালের যদি একটা কোশ্চেন সলভ করি এই চ্যাপ্টারটা থেকে, বলে এক সুন্দরভাবে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, বলাই আছে MX5 এর বিয়োজন মাত্রা কত 80%। তার মানে বুঝতেই পারতেছি যে আমাদের আলফার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত 0.8, তাই না? এবং বলা আছে বিক্রিয়া পাত্রের আয়তন কত 2 লিটার। তাহলে কিন্তু আমরা এটাও বুঝতে পারতেছি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমি কাকে বের করে ফেলতে পারবো বলতো, আমি কেসি বের করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি আমাকে চাইছেই কিন্তু উদ্দীপকের বিক্রিয়াটাই কেসি এর মানটা নির্ণয় করো, বি নাম্বারটা। হ্যাঁ, প্রথমে আসলে এ নাম্বার কোশ্চেনটা একটু ব্যাখ্যা করি। পানি একটি উভধর্মী পদার্থ, তাই না? তা পানি একটি উভধর্মী পদার্থ এই টপিকটা তোমাদের একটু সামনে আসবে যখন আমরা কি লুইস অ্যাসিড লুইস ক্ষার এগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো। জিনিসটা হলো অ্যাকচুয়ালি কি জানো, যে পানির ক্ষেত্রে যেমন আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী জিনিসটা ব্যাখ্যা করতে হবে।
এটা কি একটু পরে আমাদের এই টপিকটা আসতেছে। ব্রনস্টিড-লাউরি যে মতবাদ অনুযায়ী আমরা জানি হলো কি যে পানি সেটাকে যদি কোনো একটা তীব্র অ্যাসিডের সামনে নিয়ে যাই তখন পানি ক্ষার হিসেবে কাজ করে, আর যদি কোনো একটা তীব্র ক্ষারের সামনে পানিকে রাখি তখন পানি অ্যাকচুয়ালি কি অ্যাসিড হিসেবে কাজ করে, তাই না? অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার যে টপিকটা সেটা আমাদের একটু পরে চলে আসবে, আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? এটা একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তার আগে আসো বাকি যেটা একটু শেষ করে নিই যে উদ্দীপকের বিক্রিয়াটাই কেসিএ নির্ণয় করো। কেসি নির্ণয় তো খুবই ইজি হবে, কারণ আমরা কি প্রথমে আমরা কি বলতে পারি, এই বিক্রিয়াটা প্রথমে আমাদের ছিল হলো কত, ধরো আমরা যদি লিখি হলো mx5, সেটা ধরো আমাদের কি কি তৈরি করতেছে mx3 প্লাস ধরো আমাদের তৈরি করতেছে x2। খুব ভালো কথা। তাহলে যদি একটু খেয়াল করে থাকো যে এটা যদি আমাদের প্রাথমিক অবস্থায় থাকে এটা হবে কত 1, এটা 0, এটা 0। তাহলে আমাদের যে সাম্যাবস্থা আমাদের বিষয়টা কিরকম আসবে বলতো, এটা কি 1 মাইনাস আলফা, এটা হবে কি আলফা, এটা হবে আলফা, আলফার ভ্যালু আমরা জানি, ডান, তাই না? এখন যদি আমার কি বলছে কেসি বের করতে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে অ্যাকচুয়ালি কি কেসি তৈরির ইকুয়েশনটা কিরকম আসবে, আমাদের mx3 ঘনমাত্রা x2 ঘনমাত্রা ডিভাইডেড বাই mx5 ঘনমাত্রা, ডান। এখন mx3 টা কত আসবে বলতো, আলফা ডিভাইডেড বাই ভি, এটাও আমাদের আসতেছে আলফা ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই 1 - আলফা ডিভাইডেড বাই ভি। এখন দেখো আমরা কি আলফা জানি না, এখন আমরা কিন্তু জানি হলো আলফার ভ্যালু কত 0.8, আর আমাদের ভি কত বলতো 2 লিটার, ডান। এগুলো যদি আমরা ইউজ করে ফেলি দেন আমরা সুন্দরভাবে কি কেসি তৈরির ইকুয়েশনটা বা এখান থেকে সরাসরি কেসি এর ভ্যালুটা বা মানটা এটা আমরা বের করে ফেলতেছি। দেন দেখো যে আমাকে সি নাম্বারে জিজ্ঞেস করছে উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে। কোন শর্তে বুঝতেই তো পারতেছি, তাই না? যে এইটা প্রথম কথা হলো এটা তাপহারী বিক্রিয়া, যেহেতু মাইনাস তাপ দেওয়া, কারণ আমাকে কি এখন কি তাপমাত্রা কমাই ফেলতে হবে, যেহেতু তাপহারী বিক্রিয়া, তাই না? তাপহারী সরি যেহেতু তাপহারী বিক্রিয়া তার মানে আমাকে আরো বেশি তাপ দিতে হবে, অন্য একটা কালার নেই, যেহেতু আমার তাপহারী বিক্রিয়া তাহলে কি আমাকে তাপ দিতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে। নেক্সট একটু খেয়াল করে দেখো আমাকে এই জায়গায় বলতেছে হলো কি যে আমাদের বাম দিকে আমাদের মোল সংখ্যা কত 1 মোল, আর ডান পাশে মোল সংখ্যা 2 মোল। তার মানে আমাকে কি চাপ কমানো লাগবে, যেহেতু আমার উৎপাদের চাপ বেশি, তাহলে চাপ কমালেও বিক্রিয়ার সামনের দিকে যাবে। আর হ্যাঁ আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তখন আমার বিক্রিয়ার সামনের দিকে যাবে। এই যে দেখো এই তিনটা শর্ত যদি আমি প্রয়োগ করে ফেলি তখন আমার কি অধিক উৎপাদ আমরা পেয়ে যাবো। ওকে, দেন আমাদের এই জায়গায় একটা চমৎকার বিষয় আছে, সেটাকে আমরা বলতে পারি কি ভ্যান হফের সমীকরণ, তাই না? এটা মোটামুটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার আগে আমরা যদি কয়েকটা বলতে পারো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল গ্রাফ যদি আমরা একটু বের করা শিখি তাহলে আমাদের জন্য আইডিয়াটা অনেকখানি ক্লিয়ার হবে। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো কি আমাদের ঢাল, ঢালটা কখন মূল বিন্দুগামী হয় আর কখন মূল বিন্দুগামী হয় না। তাহলে আমাদের যদি কখনো ইকুয়েশনটা থাকে এরকম যে y ইকুয়াল টু mx প্লাস সি, এই যে সি মানে হলো সেটা আমাদের ওয়াই এক্সিস কে অবভিয়াসলি কি সি ইউনিটে কাটতেছে, তাই না? তাহলে আমাদের কি এইটাকে আমরা বলতে পারি হলো কি সি, তাহলে সেটা কিন্তু আমাদের কি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তার গ্রাফ। বাট আমাদের যদি সি এর ভ্যালু 0 হয় তখন আমাদের কিন্তু গ্রাফটা কিরকম হয়, মূল বিন্দুগামী হয়, সেটা হলো কি ওয়াই ইকুয়াল এম এক্স। দেন আমাদের যে কোশ্চেনটা সেটা হলো কি আমাদের ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা কখন আমরা বুঝি, যে হ্যাঁ আমরা পজিটিভের ক্ষেত্রে কি বলি বলতো, যে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হলো এরকম না যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি আমাদের যেহেতু ঢালটা এম এর ভ্যালু যেহেতু পজিটিভ তার মানে হ্যাঁ তার মানে আমাদের কি রেখাটা এরকম হবে। আর আমাদের রেখাটা এরকম কখন হবে বলতো, যখন আমরা বলতে পারি y ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তার মানে হলো কি সেখানে আমাদের ঢালটা আমরা বুঝতেই পারতেছি আমাদের ঢালটা কিরকম হবে, আমাদের ঢালটা নেগেটিভ হবে। হ্যাঁ তখন ওয়াই এক্সিস এ সে কি আমরা এতখানি পরিমাণ কাটতেছে, বিষয়টা সেরকম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ বা রেখাটা কিরকম হবে সেটা আমরা মোটামুটি বুঝি। তাহলে আসো তো এখন যদি আমরা দেখি যে ভ্যান হফের সমীকরণটা আমরা বুঝি কিনা। এই জায়গায় আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে লন কে পি ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই আর টি। ওকে, তাহলে জিনিসটার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে বলতে পারি, আচ্ছা জিনিসটার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, ধরো লন কেপি, এটাকে আমি আরেকটু সাদাই গুছিয়ে লিখি কেমন, ধরো আমি লিখতেছি হলো লন কেপি ইকুয়াল মাইনাস
del H by R 1/T প্লাস সি। ওকে, খুব ভালো কথা। তাহলে আমি এইটাকে যদি ধরি হলো ওয়াই, এটা যদি হয় কি আমাদের ওয়াই, এইটা যদি হয় কি আমাদের এম, এইটা যদি হয় কি আমাদের এক্স, আর এটা যদি হয় আমাদের সি, তাহলে আমরা জিনিসটাকে কি লিখতে পারি না যে এটা কি বলতেই পারি না যে আমাদের একটা সরলরেখার সমীকরণ। এতটুকু বুঝলাম। ধর আমি এই বরাবর আমি নিচ্ছি কি লন কেপি, আর এই দিক বরাবর আমি কাকে নিচ্ছি, আমি নিচ্ছি হলো কি 1/T। আর তাপ উৎপাদের ক্ষেত্রে আমি সেম জিনিসটা করতেছি। ধর আমি নিচ্ছি কি লন কেপি, আর এই জায়গায় আমি নিচ্ছি হলো কি 1/T। আচ্ছা, খুব ভালো কথা। এখন যদি আমাকে একটু হেল্প করো তো তোমরা, তাহলে বিষয়টা হলো যে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ডেল এস এর মান কি নেগেটিভ না? সেটা আমরা সবাই জানি না। কিন্তু তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি ডেল এস নেগেটিভ হয়, তোমরা চিন্তা করো তো, নেগেটিভ আগে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভে কি পজিটিভ হয়ে যাবে না? যে ডেল এস এর মান যদি নেগেটিভ হয়, মানে আগে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভে তখন কি হয়ে যাবে, জিনিসটা পজিটিভ হয়ে যাবে। মানে তখন আমাদের ঢালটা কি পজিটিভ হচ্ছে না? তো তখন আমাদের গ্রাফ কি এরকম হবে না? বিষয়টা তো ইজি, তাই না? আবার অন্যদিকে যদি ধরো আমাদের যে তাপ হারির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা জিনিসটাকে কিরকম ভাবে বলতে পারি, তখন কিন্তু আমাদের ডেল এস এর মান পজিটিভ, মানে আমার টোটাল গ্রাফটা বলতে পারি বা টোটাল ঢালটা তার আগে কিন্তু একটা নেগেটিভ থাকতেছে। তার মানে হ্যাঁ, তখন আমাদের গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের গ্রাফ সম্পর্কে আইডিয়া কি আর একটু ভালো হলো, যখন পরীক্ষায় গ্রাফ আসলে কি আমরা গ্রাফ গুলো আঁকতে পারবো, তাই না? দেন আসো, এই যে আমরা তখন একটা টপিক বাদ দিয়ে আসলাম না, তখন এই যে এই জায়গার ক্ষেত্রে আমাদের বিষয়টা হলো সেরকম। জিনিসের ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই, যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাসিড বা বেজের তিনটা মতবাদ আছে। তারা কারা কারা? একটা হলো আরহেনিয়াস মতবাদ, একটা হলো ব্রনস্টেড-লাউরি মতবাদ, একটা হলো কি লুইস অ্যাসিড মতবাদ। আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অ্যাসিড হলো কারা, যারা দলীয় দ্রবণে H+ দান করে, তারা হলো অ্যাসিড। আর বেজ হলো তারা যারা দলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে, তাদেরকে আমরা বলতেছি হলো বেজ। এখানে দলীয় দ্রবণ, এটাকে আমরা জলীয় দ্রবণ মতবাদ বলি। এক্ষেত্রে আমাদের কি জলীয় দ্রবণটা ফ্যাক্টর। অন্যদিকে ব্রনস্টেড-লাউরি মতবাদে সেক্ষেত্রে আমাদের জন্য যে জিনিসটা ফ্যাক্টর, সেটা হলো কি H+, বা তাকে আমরা বলি হলো প্রোটন। তো এটাকে আমরা বলি হলো কি প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদের বিষয়টা হলো কি রকম, এই দেখো একটু খেয়াল করে দেখো যে আমাদের HCl তার সাথে যদি আমি পানি বিক্রিয়া করাই, তখন অ্যাকচুয়ালি আমাদের কি ক্লোরাইড আয়ন তৈরি হয় আর হাইড্রোনিয়াম তৈরি হয়। দেখো ক্লোরাইড আয়ন তৈরি হয় আর আমাদের হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। এটা খেয়াল করে দেখো তো, HCl সেটা H+ ত্যাগ করতেছে, এই জন্য সেটা অ্যাসিড। আর দেখো পানি সেটা আমাদের কি করতেছে, H+ গ্রহণ করতেছে, সেটা হলো আমাদের ক্ষার। আমরা কিন্তু বিষয়টাকে সেটাই বলতেছি, যে অ্যাকচুয়ালি দেখো যে আমাদের জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকমই তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের ডান দিকে অ্যান্সারটা দিয়ে দেওয়া। আচ্ছা, এই দেখো দেখো আমি তোমাকে যে জিনিসটা দেখাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের তৈরি হচ্ছে, আমাদের একটু অ্যালাইনমেন্টে প্রবলেম হয়েছে। আচ্ছা দেখো, যে আমাদের HCl তার সাথে যদি আমি পানিকে যোগ করি, তাহলে দেখো আমাদের হাইড্রোনিয়াম আয়ন আর আমাদের ক্লোরাইড তৈরি হচ্ছে। তো আমরা বিষয়টাকে বলতেছি, যদি আমাদের কি H+ কেউ ত্যাগ করে, যেমন এইটা আমাদের H+ ত্যাগ করতেছে, ত্যাগ করে এটা তৈরি হচ্ছে, তাহলে তাকে আমরা বলি কি অ্যাসিড। আর যদি কেউ আমাদের H+ গ্রহণ করে, তখন আমরা তাকে বলি হলো কি বেস। খুব ভালো কথা। আর আমাদের আরেকটা মতবাদ আছে, সেই মতবাদটাকে আমরা বলি হলো লুইস মতবাদ। লুইস মতবাদটা খুবই ইজি, সেটাকে আমরা বলি হলো কি ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ। এবং ইলেকট্রনীয় মতবাদের বিষয়টা হলো কি, আমরা বলি যারা অ্যাকচুয়ালি ইলেকট্রন যারা গ্রহণ করে, তাদেরকে আমরা বলি হলো লুইস অ্যাসিড। এখন তোমরা বলতে পারবে ভাই আমরা কিভাবে বুঝবো ইলেকট্রন জোর গ্রহণ করে? প্রথম কথা হলো তারা পজিটিভ হয়, যেমন কি H+, কপার+, ক্যালসিয়াম 2+, অথবা তাদের অষ্টক সংকোচন হয়ে থাকে। যেমন দেখো তো BF3, এখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু 6টা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু 6টা। তার মানে কিন্তু অষ্টক অপেক্ষা কম আছে, তার মানে আমরা বলতে পারি অষ্টক সংকোচন হলেও তাদের ক্ষেত্রে কি লুইস অ্যাসিড বলি আমরা। লুইস ক্ষারের ক্ষেত্রে আমাদের বিষয়টা হলো কিরকম, দেখো হ্যাঁ, হয়তো আমাদের জিনিসটা কিরকম ভাবে হতে পারে, নেগেটিভ আয়ন যেমন ক্লোরাইড, হাইড্রক্সিল, অথবা আমাদের কি থাকতে পারে বলতো, অথবা আমাদের অষ্টক সম্প্রসারণ থাকতে পারে, যেমন PCl5, দেখো এটার ক্ষেত্রে কিন্তু অষ্টক সম্প্রসারণ। অথবা আমাদের কি থাকতে পারে, মুক্তজোড় থাকতে পারে। দেখো পানির ক্ষেত্রে কি আমাদের মুক্তজোড় আছে না? পানির ক্ষেত্রে আমাদের মুক্তজোড় আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের মুক্তজোড় আছে। যারা অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড়া দান করতে পারে, তাদেরকে আমরা বলে থাকি হলো লুইস বেস। এবার দেখো আমরা চমৎকার ভাবে কি অ্যাসিড ক্ষারকের যে মতবাদ গুলো, সেটাকে আমরা মোটামুটি করে ফেলি।
ওকে, তাহলে দেখছি আমাদের যে কোশ্চেনটা, সেটাকে আমরা বলতে পারি হলো কি অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক, তাই না? অনুবন্ধী বিষয়টা হলো কিরকম সেটা আমরা একটু দেখে আসি। অনুবন্ধীর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখাই তোমাদের, যে HCl। আচ্ছা, তাহলে আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমরা নিচ্ছি হলো কি সালফিউরিক অ্যাসিড, তার সাথে ধরো আমরা ইউজ করতেছি হলো কাকে, পানিকে। দেন আমাদের বিষয়টা কি কি তৈরি করতে পারে, আমাদের তৈরি করতে পারে হলো হাইড্রোজেন সালফেট, আর আমাদের তৈরি করতে পারে হলো হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, এখানে একটা স্টাইলে ম্যাটার করে না। তাহলে দেখো তো সালফিউরিক অ্যাসিড সেটা একটা H+ ত্যাগ করার পরে কোন অবস্থাটা আসছে, এই অবস্থাটা। তাহলে একে আমরা কি বলবো, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী। নেক্সট, পানি একটা H+ গ্রহণ করার পরে কোন অবস্থাটা আসছে, এই অবস্থাটা, সেটাকে আমরা বলবো কি একটা অনুবন্ধী। নেক্সট একটা ফ্যাক্টর হলো, দেখো সালফিউরিক অ্যাসিড হলো একটা অ্যাসিড, বাট অ্যাসিডের অনুবন্ধী তাকে আমরা বলবো হলো ক্ষার। কেন আমরা ক্ষার বলবো? কারণ তুমি চিন্তা করো, এখন SO4 সেটা তো একটা H+ নিতে পারে, তাই না? আর H+ নিতে পারলে তাকে তো আমরা ক্ষারই বলি। তেমনই হবে আমাদের পানি যেহেতু অ্যাসিডের তুলনায় সেটা আমাদের কি ছিল, ক্ষার। তাহলে পানি যদি একটা H+ নেয়, যখন একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, সেটাকে আমরা আবার অ্যাসিড বলতে পারি, কারণ সেটা আবার একটা H+ ত্যাগ করতে পারে। তাহলে একটা বিষয় হলো, আমরা যে একটা কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করে আসলাম, পানি একটা কি উভধর্মী উভধর্মী পদার্থ, মানে অ্যাসিডের তুলনায় পানি হলো কি ক্ষার। তেমনই ভাবে আমি যদি কোনো একটা ক্ষারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের পানি কি হিসেবে আচরণ করবে, অ্যাসিড হিসেবে আচরণ করবে। যেমন আসো আমরা একটা উদাহরণ যদি দেখি, ধরো উই হ্যাভ অ্যামোনিয়া প্লাস আমরা যদি বলি হলো কি পানি, দেন সেটা অ্যাকচুয়ালি কি প্রডিউস করবে বলো তো, অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে দেখো পানি এখন H+ ত্যাগ করতেছে, প্লাস হলে আমাদের তৈরি করবে হলো হাইড্রোক্সিল আয়ন। তো দেখো এখানে আমরা কি বলতে পারছি, দেখো তো অ্যামোনিয়ার থেকে আমাদের অনুবন্ধী হলো এটা, এবং পানি এখানে অ্যাসিড রূপে কাজ করতেছে, এবং তার অনুবন্ধী হলো কি হাইড্রোক্সিল আয়ন। এই দেখো বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি, অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক বলতে আমরা কি বুঝি। নেক্সট আমাদের যে কোশ্চেনটা বা একটা চমৎকার টপিক, সেটা হলো কি পিএইচ এর ধারণা। এবং এটা হলো বলতে পারি বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, এই চ্যাপ্টারের ফাইনাল দিকে বা শেষ দিকে আসা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এই জায়গায় আমরা কি বলতে পারি, দেখো যে আমাদের পিএইচ মানে হলো আমরা বলি পোটেন্ট অফ হাইড্রোজেন, বা হাইড্রোজেন আয়নের আমরা এইভাবে বলতে পারি পাওয়ার অফ হাইড্রোজেন। অ্যাকচুয়ালি জার্মান শব্দ পোটেন্ট অফ হাইড্রোজেন, সেখান থেকে আমাদের আসছে হলো কি পাওয়ার অফ হাইড্রোজেন, বা আমরা বলতে পারি হলো পিএইচ। মানে জিনিসটা সোজা ভাষায় হলো কি, পানিতে বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদমকে আমরা বলি হলো কি পিএইচ। পানিতে বিদ্যমান যে H+, তার ঋণাত্মক বা নেগেটিভ লগারিদমকে আমরা বলি হলো কি পিএইচ। পিওইস আমরা কিভাবে বুঝতে পারতেছি, তার মানে কি মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন মানেই হলো কি পিওইস। মানে বিষয়টা কিন্তু এরকম, যে অ্যাকচুয়ালি মাইনাস লগ অফ সামথিং মানে হলো পি অফ সামথিং। যেমন আসলে তোমাকে যদি একটা উদাহরণ দিই, যদি আমরা কখনো এরকম ইউজ করি 10⁻⁻14 হলো পানির আয়নিক গুণফল, মানে পানিতে বিদ্যমান হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের টোটাল গুণফলটা। তো আমরা যদি কখনো এরকম ভাবে ইউজ করি মাইনাস লগ অফ KW, দেন আমরা সেটাকে বলতে পারি হলো কি পি অফ KW। তেমনই ভাবে যে মাইনাস লগ অফ H+ মানে পি অফ এইচ, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল মাইনাস মানে হলো কত, POH। এবং সেখান থেকে আমরা যদি কি করি, যে আমরা বলতে পারো ইনভার্স বা শিফট লগারিদম যদি ইউজ করি, তাহলে আমরা সেই জায়গা থেকে আমাকে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুলো আমরা বের করে ফেলতে পারি। এবং আমরা জানি 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে বা নর্মাল দ্রবণের ক্ষেত্রে আমরা কি বলি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল কি 14, মানে হলো পিকেডব্লিউ এর মানটাই হলো কি 14, 25°C তাপমাত্রা। তাহলে দেখো এই টপিক গুলো কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে আমাদের H+ এর আয়নের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের দ্রবণের পিএইচ কি, আমরা কি বলতে পারি যে আমাদের পিএইচ এর ভ্যালুটা কম। আর আমরা কি জানি যে আমাদের পিএইচ এর ভ্যালুটা যদি কম হয়, দেন তখন আমরা কি বলতে পারি, জিনিসটা হলো কি অ্যাসিড বা অ্যাসিডিক। আর যদি আমাদের কি হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা বেশি হয়, দেন আমরা কিন্তু তখন বলতে পারি যে আমাদের পিএইচ এর ভ্যালু যদি বেশি হয়, এটা আমরা জানি না, যদি আমাদের কি 7-এর চেয়ে ভ্যালুটা বেশি হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বেস। আর আমাদের যদি 7-এর চেয়ে কম হয়, তাহলে সেটাকে আমরা বলি হলো অ্যাসিড। আর 7 হলো কি আমাদের নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থা। দেন দেখো এগুলো আমরা বুঝার পরে, যে এই জায়গা থেকে আমরা কিছুটা ম্যাথ করার চেষ্টা করি। দেখো এই জায়গায় আমাকে বলছে এল কোন একটা কিছু, এল যৌগটা আমাদের কোথায় বলছে, যে M+N এটা বিক্রিয়া করলে আমাদের তৈরি করে হলো কি এল। এটা একটা তাপ তাপ উৎপাদী বিক্রিয়া, খুব ভালো কথা।
এখন এই জায়গায় আমাদের বলছে কি যে উদ্দীপকের এল কে পানিতে দ্রবীভূত করলে 0.001 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণের পিওএইচ কত? এটা তো খুবই ইজি একটা ম্যাথ আমাদের জন্য, তাই না? ম্যাথটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি আমরা। ধরো সাপোজ আমাকে বলছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আমাদের দ্রবীভূত হয়ে কি কি তৈরি করবে বলতো? সেক্ষেত্রে আমাদের দুইটা H+ তৈরি করবে এবং সালফেট আয়ন তৈরি করবে, তাই না? এইটা যদি হয় আমাদের 0.001, এটা কত আসবে? 2 × 0.001, এটা আমাদের তৈরি হচ্ছে 0.001। দেন পিএইচ উড বি মাইনাস লগ অফ 0.001। তাহলে পিএইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের কত আসতেছে বলতো? যদি আমরা এরকম করি যে মাইনাস লগ অফ 0.001, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমরা যদি বসাই দেখি যে মাইনাস লগ অফ 0.001, দেন আমাদের অ্যান্সার আসে হলো কত? 3। দেন আমাদের অ্যান্সার আসে হলো 3। আমাদের পিএইচ যদি 3 হয় তাহলে পিওএইচ টা কত হবে? আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম না, যদি আমি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল কত? 14। তাহলে এখন যদি আমি পিওএইচ বের করতে চাই তাহলে আমি 14 থেকে যদি আমি 3 বিয়োগ করে ফেলি, আমার অ্যান্সার কত আসবে? 11। সেটাই হলো কি আমার পিওএইচ এর মানটা। তাহলে আমরা কি পিএইচ পিওএইচ দুইটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, নেক্সট এই জায়গাটায় যে এর আগে যে আমরা পিএইচ এবং পিওএইচ এই যে সূত্রগুলো আমরা দেখে আসলাম যে সরাসরি মাইনাস লগ অফ H+ বসাই দিই, সেটা কিন্তু আমরা কি বলতে পারি? শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী বেজের ক্ষেত্রে, তাই না? যে শক্তিশালী অ্যাসিড বা বেজের ক্ষেত্রে আমরা ম্যাথটাকে এইভাবে করলেই হয়। বাট যদি আমাদের অ্যাসিড বা বেসটা দুর্বল হয়, তখন একটা প্রবলেম হলো কি বলতো, যে আমাদের 100% কিন্তু আয়নিত হয় না বা বিয়োজিত হয় না বা দ্রবীভূত হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হয়, সাপোজ এটা একটা দুর্বল অম্ল আমরা ধরে নিচ্ছি, একটা যে দুর্বল অম্লের ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম ভাবে হয়ে থাকে, তাই না? সেটা আমরা একটু চিন্তা করে দেখি। এটা একটা দুর্বল অম্ল, সেটা আমাদের বিয়োজিত হয়ে কি কি তৈরি করছে? H+, আর আমাদের কি বলতে পারি A- তৈরি করতেছে বা একটা আয়ন তৈরি করতেছে। আর সেই উদাহরণটা যদি আমি তোমাদের দিয়ে থাকি একটা, ধরো আমাদের ইথানোইক অ্যাসিড CH3COOH, সেটা আমাদের বিয়োজিত হয়ে তৈরি করে কি জানো? CH3COO- এবং H+। এখন ধরে নিচ্ছি হলো এর ঘনমাত্রা, বা ধরে নিচ্ছি সরাসরি এর, হ্যাঁ সরাসরি ধরে নিচ্ছি এর ঘনমাত্রা, মোল সংখ্যা না, মানে আমি সরাসরি ঘনমাত্রাই ধরে নিচ্ছি এর কত? সি। এর ঘনমাত্রা আমি ধরে নিচ্ছি হলো সি প্রাথমিক অবস্থায়। তাহলে এইগুলোর ঘনমাত্রা কত? 0, কারণ এগুলো এখনো বিয়োজিত হয়নি। যে এটা কিন্তু 100% বিয়োজিত হয় না, তার মানে আমাদের বিয়োজন মাত্রা বা বিয়োজন হার 100% না। আমি ধরে নিচ্ছি যে আমার বিয়োজন হার বা বিয়োজন মাত্রা কত? আলফা। যে কত পার্সেন্ট বিয়োজিত হয় সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে একটু চিন্তা করে দেখি তো, তাহলে সেক্ষেত্রে আমাদের জিনিসটা কিরকম ভাবে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাম্যাবস্থায় বলতে পারি যে এইটা আমাদের সি আলফা পরিমাণ কি হচ্ছে বলতো? আমাদের বিয়োজিত হচ্ছে। এইটা আমাদের কি সি আলফা পরিমাণ তৈরি হচ্ছে, সি আলফা পরিমাণ তৈরি হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কতটুকু অবশিষ্ট রয়েছে? সি মাইনাস সি আলফা। আর বাকিগুলো আমাদের ঘনমাত্রা কতটুকু থাকতেছে? সি আলফা সি আলফা। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের কি প্রাথমিক অবস্থায় আমাদের ঘনমাত্রা কত ছিল? সি। সাম্যাবস্থায় সি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তার মানে ঘনমাত্রা কত? সি মাইনাস সি আলফা। এখানে ঘনমাত্রা সি আলফা, এখানে ঘনমাত্রা সি আলফা। তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমাদের পিএইচ কত, আমরা কিন্তু ইজিলি বলে ফেলতে পারবো আমার পিএইচ হলো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। হ্যাঁ সত্যি কথা, বাট এই জায়গায় আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই হলো কি সি আলফা। তাহলে পরীক্ষায় যদি আমাকে ঘনমাত্রা সি দে এত মোলার সালফিউরিক অ্যাসিড, মানে যেরকম বলে দিত, তেমনি ভাবে এত মোলার ইথানোইক অ্যাসিড যদি আমাকে ঘনমাত্রা বলে দেয় আর বিয়োজন ধ্রুবক বা বিয়োজন হার যদি বলে দেয়, আমরা ক্যালকুলেট করতে পারবো। আর সমস্যা হলো পরীক্ষায় আমাকে অলওয়েজ এই যে আলফার ভ্যালুটা বলে দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাকে অনেক সময় জিনিসটা বের করে নিতে হয়। জিনিসটা তাহলে আমরা কিভাবে বের করে ফেলতে পারি? যেমন একটু চিন্তা করে দেখো তো, আমরা সাম্যাবস্থায় সবগুলোর ঘনমাত্রা পেয়ে গেছি। এখানে কিন্তু আমি মোল সংখ্যা না, সরাসরি ঘনমাত্রা দিয়েই এখানে আমি ক্যালকুলেট করেছি। তাহলে এখন যদি আমি ঘনমাত্রা বসাই, তাহলে আমাদের জিনিসটা কিরকম হবে? আমরা বলতে পারি হলো কি কে। তখন আমরা বিষয়টা যদি এরকম ভাবে বসাই, CH3COO মাইনাস, দেন আমরা বলতে পারি কি H+, মানে উৎপাদের ঘনমাত্রা গুলো ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুলো, তাই না? CH3COO। এখন যদি আমরা উপরে বসাই এরকম ভাবে সি আলফা, এটা কত আসতেছে? সি আলফা। নিচে কত আসছে? সি মাইনাস সি আলফা, যেটাকে আমরা লিখতে পারি সি 1 - আলফা। লিখলাম।
আর তখন জিনিসটাকে আমরা কে বলি না বা কেসি বলি না, সেক্ষেত্রে আমরা জিনিসটাকে বলে ফেলি হলো কে এ। যেহেতু এটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, কে এ জিনিসটা হলো কি অ্যাসিডের বা লঘু অ্যাসিডের আমরা বলতে পারি হলো কি বিয়োজন ধ্রুবক বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা সাম্যাবস্থায় অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের পরিমাণ। তবে খুব ভালো কথা। তাহলে এখন যদি আমরা কি এটা কত আসতেছে, অ্যাকচুয়ালি এই জায়গায় আমাদের আলফা থাকতেছে, আমরা যদি সি সি কাটাকাটি করি আমাদের জিনিসটা হচ্ছে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা। আর একটু চিন্তা করে দেখি এই জায়গায় আলফার ভ্যালু অবভিয়াসলি খুবই কম, যেহেতু আমাদের অ্যাসিডটা হলো কি দুর্বল। তার মানে আমরা নিচের আলফাটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নিচের আলফাটাকে যদি আমরা নেগলেক্ট করে ফেলি, তাহলে আমাদের বিষয়টা অ্যাকচুয়ালি কি আসতেছে সি আলফা স্কোয়ার। জানি আমাদের অনেকের মধ্যে এই জায়গায় কোশ্চেন আছে, ভাইয়া নিচের আলফাটাকে আমি নেগলেক্ট করতে পারলে উপরের আলফাটাকে নেগলেক্ট করতে পারবো না কেন? আচ্ছা, তো মনে রাখবো আমরা যদি আমাদের আলফা যোগ বা বিয়োগ আকারে থাকে আমরা নেগলেক্ট করতে পারি, গুণ আকারে থাকলে আমরা কোনো কিছুই নেগলেক্ট করতে পারি না, খুবই সামান্য ভ্যালু গুলা। সাপোজ চিন্তা করে দেখাই তোমাকে, তাহলে আমরা লিখতে পাচ্ছি 1.01, 1 + 0.01, এটা ক্যালকুলেট করলে কত আসে বলো তো 1.1। আমরা ভ্যালুটা কি পুরো 1 এর কাছাকাছি না, তো আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। বাট আমাদের যদি ভ্যালুটা কখনো এরকম থাকে 1 × 0.1, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে 0.1, যেটা আমাদের কখনোই কি 1 এর কাছাকাছিও না। তো এই জন্যই যদি আমাদের কখনো গুণ আকারে থাকে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি না, বা যদি আমাদের প্লাস বা মাইনাস আকারে খুবই ক্ষুদ্র মান থাকে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। যাই হোক, আমাদের কি এর ভ্যালু কত আসতেছে বলতো? কে এর ভ্যালু আসতেছে কত সি আলফা স্কোয়ার। এখান থেকে কিন্তু আমি আলফা ক্যালকুলেট করে ফেলতে পারি কে এ বাই সি হোল রুট। তো দেখো আমি কিন্তু আলফাও ক্যালকুলেট করে ফেলতে পারি। আর যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান পরীক্ষায় দেওয়া থাকবে। যেমন ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কে এ দেওয়া থাকবে কত 1.8 × 10⁻⁵। তখন আমরা কি আলফা বের করে ফেলতে পারবো। দেন সি ইন্টু আলফা বসাই, আমরা যদি মাইনাস লগারিদম করি সি এস ক্যালকুলেট করে ফেলতে পারি। বিষয়টা ইজি আছে। এবং তোমাদের জন্য যদি একটা কোশ্চেন দেই, আমরা বলতে পারি পোল কোশ্চেন, বাট তোমরা তো সরাসরি অ্যান্সার করতে পারতেছে না, ঠিক আছে? তোমাদের জন্য আমরা 30 সেকেন্ডের মতো একটু টাইম রাখছি, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো যে এটা কিরকম অ্যান্সারটা আসতে পারে, তারপর আমি করে দিচ্ছি, একটু ট্রাই করো তোমরা। আচ্ছা আসো করি আমরা, কেমন? দেখো এই জায়গায় আমার কি দিয়ে দেওয়া আছে, ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে, কে এ দিয়ে দেওয়া আছে। তাহলে প্রথমে যদি আমি আলফা বের করতে চাই, বা আমি সরাসরি একবারেও তোমরা ক্যালকুলেট করতে পারো, সরাসরি যদি আমরা সি আলফা লিখে ফেলো তাও হয়েছে, এটা প্রবলেম না। আলফা আমাদের প্রথমে কত আসতেছে কে এ মানে 1.8 × 10⁻⁵ ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে সি, সি কত 0.1। ওকে, ডান। তাহলে আমাদের আলফার ভ্যালু তো কত আসে 1.8 × 10⁻⁵ ভাগ 0.1। এই জায়গায় আমাদের একটা ভ্যালু আসতেছে, আমরা পাই হলো 0.013416। দেন আমরা যদি এটাকে সি আলফা করে ফেলি তাহলে আমরা কত আসবে, আমাদের অ্যান্সারটা কত লিখতে হবে মাইনাস লগ অফ সি আলফা। আমাদের সি কত 0.1 × 0.13416। ওকে, ডান। তাহলে এখন যদি আমরা কি করি মাইনাস লগ অফ, যদি আমরা অ্যান্সারটা বসাই তাহলে আমাদের ভ্যালু আসে কত 2.872, মানে সি নাম্বার। তো বুঝতেই পারতেছি ক্যালকুলেট গুলো আমাদের কি আমরা ইজিলি করতে পারবো। তো এই থেকে লিখে দিই এটা হলো আমাদের পিএইচ। নেক্সট আমাদের ফাইনাল যে টপিকটা বলতে পারি এই জায়গার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো কি আমাদের বাফার দ্রবণ বা বাফার সলিউশন। বাফার সলিউশন জিনিসটা হলো কি বলতো, যে দ্রবণটায় যদি আমি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করি তার পিএইচ এর কোনো চেঞ্জ হয় না, তাকে আমরা বলি হলো বাফার দ্রবণ। এবং যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 এর কম তাদেরকে বলি অম্লীয় বাফার। যে বাফার দ্রবণের পিএইচ এর মান 7 এর বেশি তাকে বলতে পারি ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারটা আমরা কিভাবে তৈরি করি? অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা একটা দুর্বল অ্যাসিড নেই এবং দুর্বল অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়া একটা লবণ উৎপন্ন করি, এবং সে অ্যাসিড মানে দুর্বল অ্যাসিডটা এবং সে লবণটা এই দুটার মিশ্রণকে আমরা বলি হলো অম্লীয় বাফার দ্রবণ। তেমনই ভাবে যে আমরা একটা কি করি বলতো, যে এরকম একটা দুর্বল অম্ল নেই, দুর্বল অম্লের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করি, সেই দুর্বল অ্যাসিড এবং সেই লবণটা এই মিশ্রণটাকে আমরা বলি হলো অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফারের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই অনেকটা, আমরা একটা দুর্বল ক্ষার নেই, দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অম্ল তার বিক্রিয়া করে, দেন বিক্রিয়া করালে আমাদের যে লবণটা উৎপন্ন হয়
আমরা সেই ক্ষার এবং সে লবণটা এই দুটার মিশ্রণকে আমরা বলি হলো কি ক্ষারীয় বাফার দ্রবণ। দেন দেখো অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার, সেটার ক্ষেত্রে পিএইচ টা আমরা কত ক্যালকুলেট করতে পারি বা কিভাবে ক্যালকুলেট করতে পারি? হ্যাঁ, আমাদের বইয়ে দেওয়া আছে পিএইচ ইকুয়াল টু কি, অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা সরাসরি পিএইচ ক্যালকুলেট করতে পারি, সেটা হলো কত পিকেএ, কে কি আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম, প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আমাদের পি অফ ওএইচ কত আসে, পি অফ কেবি প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই বেজ এর ঘনমাত্রা। বাট তুমি একটু খেয়াল করে দেখো তো, ঘনমাত্রা মানে কি অ্যাকচুয়ালি মোল সংখ্যা বাই আয়তন না? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমি সরাসরি মোল সংখ্যা ইউজ করতে পারি। দেখো সরাসরি কিন্তু আমি মোল সংখ্যা ইউজ করতে পারি। তোমরা বলতে পারো যে ভাইয়া সরাসরি মোল সংখ্যা ইউজ করলে সুবিধা কি? ধরো পরীক্ষায় ধরো আমাকে দুইটা দ্রবণের পরিমাণ, অ্যাসিড আর সল্ট, দুইটার ঘনমাত্রাই আমাকে দিয়ে দিচ্ছে, দুইটার পরিমাণ সেম, তখন কিন্তু আমি ক্যালকুলেট করতে পারবো। আর ধরো একটা তোমাকে দিয়ে দিচ্ছে হলো কি 5 মোলার 10 মিলিলিটার, একটা তোমাকে দিয়ে দিচ্ছে হলো 10 মোলার 2 মিলিলিটার, তাহলে কিন্তু তখন আমাদের পরিমাণটাও ভিন্ন, তখন কিন্তু আমি ক্যালকুলেট করতে পারবো না। এই জন্যই যদি আমাদের ঘনমাত্রা আর আয়তন, ভলিউম দুইটাই দিয়ে দেওয়া থাকে, তখন আমরা অ্যাকচুয়ালি কি আমাদের ঘনমাত্রাটার জায়গায় বা কনসেন্ট্রেশনের জায়গায় মোল সংখ্যা ব্যবহার করাটা বেশি পরিমাণে সুবিধাজনক। আচ্ছা, তার মানে আমরা এই বিষয়টা আমরা বুঝলাম, তাই না? আচ্ছা দেন আসো, দেন আমরা যদি একটা কোশ্চেন সলভের চেষ্টা করি। আমাকে কি বলা হয়েছে যে নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড দ্বয়ের মধ্যে কোনটি তীব্রতা বেশি? আমরা বুঝতেই পারতেছি যে আমাদের অ্যাকচুয়ালি কোনটা বেশি হবে, যেহেতু আমাদের নাইট্রোজেনের তুলনা, আমাদের ফসফরাস, নাইট্রোজেন আমাদের আকারে ছোট কোনটা বলো তো? যে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের নাইট্রোজেনের আকার ছোট, আমরা কি জানি যে দুইটার ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা, আমাদের জারণ মান কত আসছে বলতো? দুইটার ক্ষেত্রে আমাদের জারণ মান আসছে হলো +5। আমাদের যদি জারণ মান কখনো সেম হয়, তাহলে আমাদের যেটার কেন্দ্রীয় পরমাণু আকারে ছোট, আমরা বলি তার তীব্রতা বেশি, তাহলে আমাদের নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি। কিন্তু আমাকে বলছে 2 নাম্বার দ্রবণের পিএইচ হিসাব করো। এটা তো আমাদের ইজি খুবই বিষয়টা। তো আমরা কি করবো, প্রথমে পিওএইচ ক্যালকুলেট করে ফেলবো। দেন আমি যদি 14 থেকে বিয়োগ করে দিই পিওএইচ, দেন আমরা কি পিএইচ ক্যালকুলেট করে ফেলতে পারবো। বিষয়টা সেরকম, তাই না? দেন তোমাকে জিজ্ঞেস করছে 3 নাম্বার দ্রবণে যদি আমরা অল্প পরিমাণে হাইড্রোজেন বা হাইড্রোক্সিল যোগ করি, পিএইচ চেঞ্জ হবে না, কারণ কি বলতো? আমাদের 3 নম্বর দ্রবণটা হলো একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণে জিনিসটা চেঞ্জ হয় না কেন, সেটা তোমাকে পরীক্ষাটা ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা যদি একটা দুর্বল অ্যাসিড নেই, এই যেমন CH3COOH, এর সাথে যখন আমি কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইছি, তখন কিন্তু আমাদের একটা লবণ উৎপন্ন হয়েছে CH3COON। তাহলে এইটা আমাদের ভেঙে গিয়ে কি তৈরি করতেছে, CH3COO, এটা আমাদের তৈরি করতেছে কি CH3COO, সাথে আমাদের তৈরি হচ্ছে কি H+, সাথে আমাদের তৈরি হচ্ছে কি সোডিয়াম প্লাস। আচ্ছা, এই অবস্থায় থাকতেছে। এখন ধরো আমি যদি এখন এই দ্রবণটার মধ্যে সামান্য পরিমাণে H+ যোগ করি, মানে অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করা মানে কি H+ যোগ করা, তাই না? তো তখন তুমি একটু খেয়াল করে দেখো তো, আমার H+ আয়নের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না? তো তখন অ্যাকচুয়ালি কি হয় জানো, তখন আমাদের কিছু পরিমাণে H+ আর CH3COO- এই দুটা বিক্রিয়া করে আমার কি CH3COOH, সেটা আমাদের তৈরি করে ফেলে। সেটা কি তলানি পড়ে দেয়, সেটা আর বিয়োজিত হয় না। তো চিন্তা করে দেখো তো, আমাদের H+ যে বাড়তি যোগ করছিলাম সেটাকে সে আটকিয়ে ফেলেছে, তাই না? সেটা তার দ্রবণের পিএইচ কমাতে বা বাড়াতে পারতেছে না। হ্যাঁ, তোমরা বলতে পারো ভাই CH3C এর পরিমাণ তো কমে গেল, সমস্যা নেই। এই যে আমাদের লবণটা আরেকটু বিয়োজিত হয়, CH3C এর পরিমাণ বাড়াই দিবে, সোডিয়াম আয়নের পরিমাণটা বাড়াই দিবে। আর সোডিয়াম আয়নের পরিমাণ কম বেশি হলে তো আমাদের দ্রবণে কিছু যায় আসে না। এখন একটু চিন্তা করে দেখো, আমি যদি অ্যাসিড না মিশাই, আমি যদি ক্ষার মিশাই, মানে কি হাইড্রোক্সিল আয়ন যোগ করি, তাহলে কি হবে বলতো? এই হাইড্রোক্সিল আয়ন আর এই হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে আমার পানি তৈরি করে ফেলবে। হাইড্রোক্সিল আর H+ বিক্রিয়া করে আমার পানি তৈরি করে ফেলবে। যে তুমি বলবা ভাইয়া তাহলে H+ কমে গেল না? না, অ্যাকচুয়ালি তখন আমার এই অ্যাসিডটা আরেকটু পরিমাণ বিয়োজিত হয়ে আমার CH3COO আর H+ এর পরিমাণটাকে আগের মতো করে ফেলবে। হ্যাঁ, আর আমার যদি CH3COO এর পরিমাণটা যদি বেশি হয়ে যায়, এই যে এইখানে আমাদের কিছু পরিমাণে সোডিয়াম আয়ন আর CH3COO- আয়ন বিক্রিয়া করে আমার এই লবণটা তৈরি করে ফেলবে। আর সোডিয়াম আয়নের পরিমাণ কম বেশি হলে তো আমাদের কোনো প্রবলেম নেই। তুমি দেখতেছো পরীক্ষা অ্যাকচুয়ালি কোশ্চেন গুলা কি বাফার দ্রবণের কোশ্চেন গুলোকে আমরা অ্যান্সার করতে পারবো সিমিলার ওয়ে। যেমন তুমি একটু চিন্তা করে দেখো, এ পাত্রে আমাদের H+ আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো, ঘনমাত্রা চাইছে। দেখো আমাদের এই জায়গায় কি দিয়ে দেওয়া আছে, আমাদের কি আমাদের জিজ্ঞেস করছে এ পাত্রের H+ আয়নের, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত। তাহলে আমাকে কি বের করতে হবে বলতো? আমাকে C আলফা বের করতে হবে, তাই না?
হাইড্রোজেন আয়নের সি আলফাটা আমাকে বের করতে হবে। আমি যে সি জানি, আলফা কিভাবে আমি বের করব? আমি আলফা বের করার ক্ষেত্রে ইউজ করব হলো কি, রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। ডান। যদি আমরা এটা ইউজ করি তাহলে আমরা কি আলফার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। দেন তোমাকে জিজ্ঞেস করছে যে এ ও বি পাত্রের দ্রবণকে যদি আমরা মিশ্রিত করি, দ্রবণের পিএইচ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। আর দ্রবণের পিএইচ টা বের করা আমাদের জন্য কোনো ব্যাপার না। পিএইচ আমরা কিভাবে ক্যালকুলেট করি বলতো? আমরা যেহেতু দুটাকে যদি মিক্স করে ফেলি, এটা একটা অম্লীয় বাফার দ্রবণ আসবে। সো ইট উড বি লাইক পি অফ কে এ প্লাস লগ অফ, আমরা কি বলতে পারি যে আমাদের লবণের ঘনমাত্রা, তার মানে বা লবণের মোল সংখ্যা সরাসরি ইউজ করি, এন অফ CH3COO ডিভাইডেড বাই, আমরা বলতে পারি হলো কি আমাদের অ্যাসিডের যে ঘন মোল সংখ্যা সেটা CH3COO মোল সংখ্যা। দেখো এখানে মোল সংখ্যাটা আমাদের কত আসবে বলতো? আমি বসেই দিই ভ্যালু গুলো যেন তোমরা ক্যালকুলেট করতে পারো। এই জায়গায় আমাদের বিষয়টা আসবে হলো কত, যে আমরা পয়েন্ট দুইটাকে যদি আমরা মিক্স করে ফেলি, দেন আমাদের বিষয়টা কত আসবে বলতো? 0.1, 0.1। আর এইটার কত? 40 মিলিলিটার। এটা আমাদের কত বলতো? 40 মিলিলিটার। তাহলে আমাদের লবণ কতটুকু তৈরি হবে? 40। আর আমাদের অ্যাসিড তাহলে বাকিটুকু থাকতেছে, বাকিটা কত হবে? 60 ইন্টু আমাদের যে অ্যাসিডের পরিমাণটা থাকতেছে, বিষয়টা সেরকম। তাহলে আমরা ইজিলি এই জায়গায় কি আমরা হিসাবগুলো করে ফেলতে পারবো, বা আমাদের হিসাব নিকাশে খুব একটা প্রবলেম হবে না। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে পারি সেটা হলো কি আমাদের চ্যাপ্টার 5, যেটা হলো কি কর্মমুখী রসায়ন। বা চ্যাপ্টার 5 পড়ার আগে আসলে আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিই। আমরা অনেকক্ষণ ধরে পড়তেছি, মাথা জাম হয়ে গেছে। আমরা 4 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই, কেমন? তো লেটস হ্যাভ এ ব্রেক। এখন আমাদের বাজে হলো কত, যে 8টা 6। তো আমরা আবার 8টা 10-এ শুরু করবো। ওকে, আমরা আবার 8টা 10 থেকে আবার কন্টিনিউ করবো।
আচ্ছা, আমাদের যেহেতু ব্রেক টাইম শেষ, মানে 8:10 বাজে, আমরা আবার একটু পড়াশোনা করতে পারি, তাই না? তো দেখো, আমরা যদি একটু সামনের দিকে আগাই, তখন সেখানে আমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হলো কি কর্মমুখী রসায়ন। সেখানে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা পরীক্ষায় আসে, মানে যেটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রথমেই দেখে আসছি, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, যে জিনিসটা পরীক্ষা আসে, যে আমাদের মল্ট ভিনেগার পদ্ধতিতে আমরা কি এই পদ্ধতিতে, মল্ট ভিনেগার পদ্ধতিতে আমরা ভিনেগার প্রস্তুত, যে অ্যাকচুয়ালি ভিনেগারটা তৈরি করি কিভাবে, মল্ট থেকে, তাই না? দেখো, বিষয়টা হলো কিরকম, যে মল্ট ভিনেগার প্রস্তুতি কিন্তু কিরকম ভাবে, যে আমরা যদি এইটা হলো কি আমাদের বলতো গ্লুকোজ, তাই না? বা গ্লুকোজ না, অ্যাকচুয়ালি এটা আমাদের সুক্রোজ, মানে আমাদের সরাসরি আখ থেকে তৈরি করি সাধারণত। আখের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, সুক্রোজ, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলালে আমরা যেটা পেয়ে দেয় সেটা হলো কি সুক্রোজ। এই সুক্রোজের সাথে যদি আমি পানি মিশাই এবং ইনভার্টেড এনজাইম যদি আমি ইউজ করি, 37°C তাপমাত্রায় আমাদের জিনিসটা ভেঙে গিয়ে কি তৈরি করতেছে, C6H12O6, তার মানে কি আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করতেছে, তাই না বলতো? আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করতেছে। যেটা আমাদের তৈরি হলো, সাধারণত গ্লুকোজটি আমরা ইউজ করি, এটা আমাদের তৈরি হলো, সেখানে যদি আমরা জাইমেজ এনজাইম ইউজ করি 20 থেকে 24°C টেম্পারেচারে, দেন অ্যাকচুয়ালি আমাদের তখন কি তৈরি হয়ে যায়, আমাদের ইথানল বা ইথাইল অ্যালকোহল সেটা আমাদের তৈরি হয়। দেন ইথাইল অ্যালকোহলকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে এবং মাইক্রোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে 35°C তাপমাত্রায় কি গাজন করি, বা অক্সিজেনের সাথে বিক্রিয়াকে আমরা জারণও বলতে পারি, তখন সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে বলতো, আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। আর আমরা কি জানি, যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হলো কি ভিনেগার। আর এর পিএইচ মান হলো কত, 4.74। আর এটা যথেষ্ট পরিমাণে কি আমাদের অ্যাসিডিক মিডিয়াম প্রোভাইড করতেছে, সেখানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ঠিক মতো কি জন্মাতে পারে না, বা জন্মালে ঠিক মতো গ্রো করতে পারে না, টিকে থাকতে পারে না। এই জন্য আমাদের এটা খাদ্যবস্তু বলতে পারি কি সংরক্ষণে আমরা এটা ইউজ করে থাকি। দেখো, এই জায়গায় আমাদের কোশ্চেন কিন্তু এটাই আছে, যে পাত্র 2 এ দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো। পাত্র 2 কি, বুঝতেই পারতেছি যে 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড, মানে জিনিসটা হলো কি আমাদের ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটার কত বলছে, 6% জলীয় দ্রবণ, তাই না? তার মানে কি আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিডটা যে আমাদের কি পিএইচ মান কমায় দেয়, সেটা অ্যাকচুয়ালি H+ আয়ন প্রোভাইড করতেছে, সেটা অ্যাকচুয়ালি কি আমাদের H+ আয়ন প্রোভাইড করতেছে, যার কারণে অ্যাকচুয়ালি কি পিএইচ কমাই দিচ্ছে, ওই যে 4.74 করে ফেলতেছে, সেটা পরীক্ষাটা ব্যাখ্যা করে ফেললেই ডান। বাট এখানে কিন্তু এমসিকিউ এর জন্য এটা প্রচুর ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। হ্যাঁ, দেন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড পেপারে। এবং তখন আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে চ্যাপ্টার 4, যেটা হলো কি তড়িৎ রসায়ন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা আমরা একটু আলোচনা করবো। ওকে, আমরা এই জন্য একটু ব্রেক কাটালাম, আশা করি ব্রেকের মধ্যে মাথাটা আমাদের ক্লিয়ার মোটামুটি। তো এখন আমরা আবার এই চ্যাপ্টারটা করতে পারি, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা একটু খেয়াল রাখতে হয়, যে আমাদের বিদ্যুৎ পরিবাহিতা একটু খেয়াল করে দেখো, যে আমাদের বিদ্যুৎ পরিবাহের ক্ষেত্রে আমরা 3 রকম ভাবে হিসাব করতে পারি। একটা হলো কি, যেমন ইথানল এই টাইপের, এরা কোনো বিদ্যুৎ পরিবহনই করে না, এটা বিদ্যুৎ অপরিবাহী। যেমন আমি চিন্তা করতে পারি হলো কি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, সেটা আমাদের খুবই সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, আমরা বলতে পারি কি মৃদু পরিবাহী। অন্যদিকে আমাদের কেসিএল বা আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইড, যেটা সেটা আমরা কি বলতে পারি, সেটা হলো কি হাই কন্ডাক্টিভিটি শো করে, বা তীব্র তড়িৎ বিশ্লেষণ ধর্ম সেটা দেখায়, বা তড়িৎ পরিবাহিত সে দেখায়। তাহলে এটা হলো কি অপরিবাহী, মৃদু পরিবাহী, সবল পরিবাহী বা তীব্র পরিবাহী, সেটাকে আমরা বলতে পারি, তাই না? যদি একটু চিন্তা করে দেখো, যে আমাদের 3 রকমের জিনিস আছে। একটা হলো আমরা কি বলতে পারি তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী, মানে যার মধ্যে যদি অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রিসিটি পরিবহন হয়, তাহলে তার মধ্যে কোনো কেমিক্যাল চেঞ্জই আসে না, সেটাকে আমরা কি বলতে পারি তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। খুবই সামান্য পরিমাণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, তার মধ্যে দিয়ে আমাদের যদি ইলেকট্রিসিটি ফ্লো করে, খুবই সামান্য পরিমাণে তড়িৎ বিশ্লেষণ ঘটে। আরেকটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষণ, তার মধ্যে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে, খুব বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষণ ঘটে থাকে, মানে কি, যে এরা কোন একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে থাকে, তাই না? তাহলে এই যে দেখো, এইগুলোর উদাহরণগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা কি বলতে পারি, জৈব তরল বা দ্রবণ গুলা পানি, ইথানল, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, আমাদের যে সুগার দ্রবণ, তাই না, মানে চিনির যে দ্রবণ, সেগুলো তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। অন্যদিকে আমরা কি বলতে পারি, দুর্বল অ্যাসিড বা ক্ষার যেগুলা, ইথানোয়িক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়া দ্রবণ, চুনের পানি, এগুলো আমাদের কি মৃদু তড়িৎ বিশ্লেষী হিসেবে কাজ করে। অন্যদিকে আমাদের সোডিয়াম ক্লোরাইড, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, এগুলো আমাদের কি তীব্র তড়িৎ বিশ্লেষী হিসেবে কাজ করে।
এখন আসো যে এই জায়গাটায় আমাদের জন্য একটা চমৎকার জিনিস বা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমরা বলতে পারি কি পরিবাহিতা। পরিবাহিতার প্রকারভেদ। আমরা কি জানি তড়িৎ বিশ্লেষের যে পরিবাহিতা সেটাকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি। একটা হলো তুল্য পরিবাহিতা, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। একটা হলো মোলার পরিবাহিতা, যেটাকে আমরা কি দিয়ে মিউ দিয়ে প্রকাশ করি, বা ল্যামডা এম দিয়েও প্রকাশ করি। বিষয়টার ক্ষেত্রে খুবই ইজি, একটু খেয়াল রাখতে হয় যে আমাদের আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা বেসিক্যালি কিরকম, যে কাপ্পা ইকুয়াল আমরা বলি হলো কি ওয়ান বাই, আমরা বলি হলো কি এখানে কিন্তু এটা এল, এল বাই আর এ, বা আমরা বলতে পারি যে ওয়ান বাই আর ইন্টু এল এ। এল মানে হলো কি যে আমরা বলতে পারি কি সেলের দৈর্ঘ্য, এ মানে হলো আমরা কি বলতে পারি যে সেলের যে ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা, আর আমরা আর মানে তো বুঝতেই পারতেছি আমাদের যে রোধটা। তেমনই ভাবে আমরা যদি এখন কি জানি বলতো, আপেক্ষিক পরিবাহিতাটা যদি আমরা জানি তাহলে আমরা বাকিগুলো আমরা বের করে ফেলতে পারবো, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা। তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমরা কাকে ইউজ করি, যে কাপ্পা ইনটু 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই, আমরা কি বলি সি মানে হলো কি জানো, সি মানে হলো আমাদের কি, আমরা বলি হলো কি ঘনমাত্রা। সি মানে আমরা বলতে পারি কি ঘনমাত্রা, ইনটু আমরা বলতে পারি ইনটু আমাদের কি মোল সংখ্যা দ্বারা। সিটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আগে আমরা একটু মোলার পরিবাহিতা নিয়ে আলোচনা করে ফেলি। মোলার পরিবাহিতা আমাদের কি বলতেছে, মোলার পরিবাহিত কিন্তু আমাদের সেম জিনিস, আমরা করি কি কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই ঘনমাত্রা, মানে কত মোলার দ্রবণ, সেটা যদি আমি বসাই দিই তাহলে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, আমাদের এই জায়গায় আমরা কি করতেছি যে কত মোলার দ্রবণ ইন্টু ই মানে তুল্য সংখ্যা, সেটা দিয়ে যদি আমরা কি করি ডিভাইড করি 1000 সেন্টিমিটার কিউবকে, তাহলে আমরা কাকে পেয়ে যাই, তুল্য পরিবাহিতা পেয়ে যাই। আমরা যদি এখান থেকে একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের আইডিয়া কি বেশ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথ তোমাকে কি বলছে, যে 3.5 সেন্টিমিটার কিউব কার্যকর ক্ষেত্রফল, মানে বুঝতেই পারতেছি এইটা হলো কি আমাদের এ, 0.6 সেন্টিমিটার পারস্পরিক দূরত্ব, তার মানে এল, দুটি তড়িৎদ্বারের মধ্যে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, মানে এটাকে কি 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ রাখলে সিস্টেমটির বৈদ্যুতিক রোধও দিয়ে দিচ্ছে আর পাওয়া যায়। দ্রবণটির আপেক্ষিক, তুল্য এবং মোলার পরিবাহিতা নির্ণয় করে। আপেক্ষিক পরিবাহিতাটা আমাদের কিরকম ভাবে আসতেছে বলতো, 1/r, এই সবগুলো ভ্যালু আমরা জানি, কিন্তু আমাদের কত আসতেছে L/A, জান আমরা কাপ্পা ক্যালকুলেট করতে পারি। আসলে ল্যামডা, ল্যামডাটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা বলতেছি কাপ্পা, কিন্তু আমরা এই জায়গায় কি বলতেছি 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি ইন্টু হলো ই, যেহেতু এটা আমাদের সালফিউরিক অ্যাসিড তাই না, যেহেতু এটা আমাদের সালফিউরিক অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হয় বলতো, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা আসে হলো 2। তাই সেই জায়গায় আমাদের ই এর ভ্যালু হিসেবে আমরা ইউজ করব কত 2। তাই এটাকে আমরা বলে দিই ই ইকুয়াল কত 2। আর এই জায়গায় আমাদের সি আসছে কত 0.5 মোলার, এটা হলো কি আমাদের সি। ওকে, খুব ভালো কথা। তাহলে দেন আমরা যদি একটু হিসাব করে দেখি যে আমাদের তার মানে মোলার পরিবাহিতাটা কত আসতেছে, এটা আসছে কত কাপ্পা কিন্তু 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি। সি তো আমরা জানি যে সি অ্যাকচুয়ালি কি। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তার মানে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা এই ক্যালকুলেশন গুলো খুব সুন্দরভাবে করতে পারবো পরিবাহিতা সংক্রান্ত যে বিষয়গুলো। নেক্সট আসছে আমাদের জন্য এর পরের যে বিষয়টা, সেটা হলো তড়িৎ কোষ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আসেই হলো কি আমাদের পড়ার মতো বিষয়টা হলো কি তড়িৎ কোষ। ওই তড়িৎ কোষ জিনিসটা হলো দুই প্রকারের, একটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ, একটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি চিন্তা করে দেখো, যদি আমাদের বিষয়টা এরকম হয় বাইরে থেকে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, যার কারণে আমাদের কোষের মধ্যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তাহলে সেই টাইপের জিনিসকে বা সেই টাইপের কোষকে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণ কোষ। আর এর যদি অপোজিট জিনিসটা ঘটে, তাহলে সাপোজ আমার কাছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আর যার কারণে আমি বাইরে ইলেকট্রিসিটি পাচ্ছি, সেই টাইপের কোষকে আমরা বলি হলো কি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করব, দেন আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব, তাই না? তাহলে আসো প্রথমে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করি, বিষয়টা সেরকম যে সেখানে আমাদের কি থাকতেছে, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য থাকতেছে, আমাদের একটা অ্যানোড থাকতেছে। অ্যানোড মানে কি, যেটা ব্যাটারির প্লাস প্রান্তের সাথে কানেক্টেড, সেটা যেহেতু অ্যানায়নকে আকর্ষণ করে এই জন্য সেটা অ্যানোড।
ক্যাথোড হলো কি, যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড, সেটা যেহেতু কি পজিটিভ আয়ন বা আমরা বলতে পারি ক্যাটায়ন গুলোকে আকর্ষণ করে, এই জন্যই সেটা ক্যাথোড। এবং এই টাইপের যে কোষকে, সেটাকে আমরা কি বলতেছি, তড়িৎ বিশ্লেষণ কোষ। মানে এখানে যদি আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি দেই, আমাদের দেন কোন একটা কেমিক্যাল চেঞ্জ হবে। এবং এই জায়গাটার ক্ষেত্রে যে আমাদের একটা চমৎকার বিষয় আছে, চমৎকার বিষয়টা হলো এরকম, একটা জিনিসটা খেয়াল করে দেখো তো, সাপোজ যে আমাদের এখন কি অ্যানায়ন গুলা এসে কোথায় জমা হবে বলতো, অ্যানোডে জমা হবে, ক্যাটায়ন গুলা কোথায় এসে জমা হবে, ক্যাথোডে জমা হবে। বাট কতটুকু জমা হবে সেটার জন্য যে বিজ্ঞানী সূত্রগুলো দিয়ে গেছেন, তিনি হলেন কি মিস্টার ফ্যারাডে। মিস্টার ফ্যারাডে তার প্রথম সূত্রে কি বলছেন, যে আমাদের কতটুকু পদার্থ জমা হবে বা কতটুকু পদার্থ অ্যাকচুয়ালি কি দ্রবীভূত হবে, সেটা হলো কি প্রবাহিত বিদ্যুৎ পরিমাণের সমানুপাতিক। মানে জিনিসটাকে আমরা কি হিসেবে বলতে পারি, আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি, যদি আমাদের জমা পরিমাণ হয় কত ডাব্লিউ, বা সঞ্চিত পদার্থের পরিমাণ হয় ডাব্লিউ, সমানুপাতিক আমরা কি বলতে পারি, বিদ্যুৎ পরিমাণ। তার মানে কি আই, আই মানে হলো কি কি পরিমাণ বিদ্যুৎ, আর টি মানে হলো কি সমান সময়। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কি জেড আই টি। দেন দ্য কোশ্চেন অ্যারাইজ, এই জায়গার জেডটা কি, জেডটা হলো কি এই জায়গায় একটা সমানুপাতিক ধ্রুবক, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি বলতো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জিনিসটা বেসিক্যালি কিরকম, আমরা বলি জেড ইকুয়াল আণবিক ভর মানে এম ডিভাইডেড বাই ই এফ। ই মানে হলো কি, ই মানে হলো তুল্য সংখ্যা, মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে বা আদান প্রদান করে। আর এফ মানে তো আমরা জানি সেটা আরেকটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা ফ্যারাডে কনস্ট্যান্ট বলি, সেটার মান হলো 96500, মানে 1 মোল ইলেকট্রনের চার্জ। সেটা হলো কি আমাদের এফ এর ভ্যালু। দেন আসো আমরা যদি এই জায়গা থেকে একটু সুন্দরভাবে একটা ম্যাথ করার চেষ্টা করি। একটু দেখো, খুবই ইজি বিষয়টা। বলছে কপার সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ, কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস দ্রবণের মধ্যে দিয়ে 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 আওয়ার ধরে প্রবাহিত করলে কত গ্রাম কপার জমা হবে? আসো প্রথম কোশ্চেনটা যদি আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যদি আমাদের এরকম হয় যে আমরা কি বলছে কত গ্রাম কপার জমা হবে, তাই না? তো আমাদের কি বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি। জেড এর ভ্যালু কত বলতো, যেহেতু কপার, কপার জমা হবে তাই না? তো কপারের জন্য আমার এই জায়গায় ভ্যালু আসতেছে কত, 63.5, যেটা আমরা কি বলতে পারি যে আমাদের কপারের আণবিক ভর, ডিভাইডেড বাই কত, কপার দুইটা করে ইলেকট্রন গ্রহণ করবে, তো 2 × 96500। আমাদের আই কত আসবে বলতো, আমাদের বিদ্যুৎ হলো কত 3.7 অ্যাম্পিয়ার, ইন্টু আমাদের কত সময়, কত 6 আওয়ার, তার মানে কত 6 × 3600 সেকেন্ড, তাই না? কারণ আমরা আওয়ার যদি সেকেন্ডে পরিণত করি, 60 মিনিট 60 সেকেন্ড। ওকে ডান। তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার, যে কতটুকু কপার জমা হচ্ছে। দেন আমাকে 2 নম্বরে যে কোশ্চেনটা করছে, সেটা হলো যে কতটি কপার জমা হবে, সেটা আমরা কিভাবে করতে পারি, কতটি কপার পরমাণু জমা হবে, তাই না? তুমি চিন্তা করো, আমরা যদি ডাব্লিউ বের করি, আমরা কি বলতে পারি না ডাব্লিউ ডিভাইডেড বাই আণবিক ভর মানে 63.5, তাহলে কি কত মোল কপার জমা হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। আর আমরা কি জানি না যে 1 মোলের মধ্যে 6.02 10⁻23, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ কি কপার পরমাণু থাকবে। তো এর সাথে আমি 6.02 10⁻23 গুণ করে দিই, তাহলে কতটি কপার পরমাণু জমা হচ্ছে সেটা আমরা বের করে ফেলতে পারি। দেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 3 নাম্বার, প্রথমে জিজ্ঞেস করছে কত গ্রাম কপার জমা হবে, আর এই জায়গায় জিজ্ঞেস করতেছে কত গ্রাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। জিনিসটা কি ইজি না বলতো? জাস্ট এই জায়গায় আমি কি সেম ইউজই করব, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, জাস্ট জেড এর জায়গায় চেঞ্জ হবে। এই জায়গায় আমি শুধুমাত্র কপার ইউজ করেছিলাম, আর এই জায়গায় আমাকে কপার সালফেটের আণবিক ভর বের করতে হবে। তো কপার সালফেট কত বলতো, 63.5 প্লাস কত 32 প্লাস কত 16 × 4। ডান, এটা হলো কি আমাদের কপার সালফেটের আণবিক ভর, ডিভাইডেড বাই কত আসতেছে, হ্যাঁ এখানে আমাদের কি তুল্য সংখ্যা 2 96500, কিন্তু আমাদের আই কত 3.7 × 6 × 3600। ডান, আমাদের ম্যাথ। আশা করি অ্যাকচুয়ালি বুঝতেছি যে অ্যাকচুয়ালি পরীক্ষা কিরকম থাকলে আমরা কিরকম করতে হবে। আমাদের চমৎকার ভাবে ফ্যারাডের ফার্স্ট ল সেটা আমাদের কাভার। দেন এই জায়গায় একটা চমৎকার পার্ট আছে, জিজ্ঞেস করতে হলো তড়িৎ বিশ্লেষণের পর আমাদের ঘনমাত্রা কত হবে। তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি আমাদের বিষয়টা এরকম হয়
যে আমাদের দ্রবণ থেকে কপার আয়নগুলো চলে যাচ্ছে, সালফেট আয়নগুলোও চলে যাচ্ছে। এখন যদি বিষয়টা আমাদের এরকম হয়, তাহলে একটু চিন্তা করে দেখি যে আমাদের দ্রবণে কি কপার আয়নের পরিমাণটা কমে যাচ্ছে না? তাহলে আমার দ্রবণের ঘনমাত্রা কি কমে যাচ্ছে না? তাহলে আমার দ্রবণের ঘনমাত্রা কমে গেলে তড়িৎ বিশ্লেষণের পর আমাদের ঘনমাত্রা কত হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা একটু দেখি। একটু চিন্তা করে দেখো তো, ধরো আমরা কি জানি, ধরো যে এইটার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইপি। জেড মানে হলো কি এম ডিভাইডেড বাই ইএফ আইপি। এখন চিন্তা করো, আমি যদি বলি যে কতটুকু পদার্থ চলে গেল সেটা হলো কি ডাব্লিউ, আর যদি আমি বলি কত মোল পদার্থ চলে গেল তাহলে কি আমি বলতে পারি না ডাব্লিউ ডিভাইডেড বাই আণবিক ভর মানেই হলো কি আইটি বাই ইএফ। তার মানে অ্যাকচুয়ালি কত মোল পদার্থ আমাদের চলে গেল, আমরা বলতে পারি যে আমাদের এন মোল পদার্থ চলে গেল। তাহলে এখন একটু চিন্তা করে দেখো তো আমাদের অবশিষ্ট মোল সংখ্যা কত। ধরলাম আমাদের আগের ঘনমাত্রা ছিল S1, আগের আয়তন ছিল ভি, মানে আগের মোল সংখ্যা কত, এটা আমরা ধরে নিতে পারি কি আমাদের আগের মোল সংখ্যা N1। আমাদের চলে যাওয়া মোল সংখ্যা ধরে নিলাম কত N, এতটুকু আমাদের দ্রবণ থেকে চলে গেল। তাহলে আমাদের অবশিষ্ট মোল সংখ্যা N প্রাইম কত হবে, N1 মাইনাস N। তাহলে সেটা মানেই কি আমাদের অবশিষ্ট মোল সংখ্যা। আর তুমি চিন্তা করো, আমরা তো সূত্রে কিন্তু জানি যে আমাদের কি এন মানেই হলো কি এস ইন্টু ভি, তাই না? তাহলে আমাদের অবশিষ্ট দ্রবণের যে ঘনমাত্রা সেটাকে আমরা কি বলতে পারি, অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তন তো চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমরা বলতে পারি কি আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় হবে না, তড়িৎ বিশ্লেষণের পর তার দ্রবণের ঘনমাত্রা কত হবে, যে আমাদের অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আসো এটা নিয়ে যদি আমরা একটু কি করি, একটু ম্যাথ করার একটা চেষ্টা করি। দেখো আমাকে বলছে যে প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, প্রথম কোশ্চেনটা বলছে কোষের ইএমএফ এর সংজ্ঞা দাও। ইএমএফ মানে কি বলতো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাই না? বা ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা বলি, বাংলায় বলি তড়িৎচালক শক্তি। এই জায়গায় চিন্তা করে দেখো, ধরো আমার দুইটা কোষ আছে, আমার যে দুইটা কোষে যদি আমরা কি হয় বলতো, আমাদের ধরো কোনো একটা কোষে ধরো যে আমাদের দুইটা তড়িৎদ্বার আছে, দুইটা তড়িৎদ্বারে আমাদের কি আছে বলতো, তড়িৎদ্বারের ক্ষেত্রে আমার একটা বিভব আছে। দুইটা তড়িৎদ্বারের বিভবের কারণে আমি আমার টোটাল কোষের যে পরিমাণ কি পাচ্ছি, বিভব পাচ্ছি, সেটাকে আমরা বলতে পারি হলো কি কোনো একটা কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। খুব ভালো কথা। এখন তোমাকে জিজ্ঞেস করছে উদ্দীপক অনুযায়ী অপাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। কাহিনী দেখছো? আসলে কপাত্র নিয়ে একটু চিন্তা করি। এখানে কি বলা আছে, 5000 মিলি অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি প্রোভাইড করা হচ্ছে 0.5 আওয়ার্স ধরে। খুব ভালো কথা। আমার দ্রবণটা হলো কি যে MSO4, খুব ভালো, 250 মিলিলিটার, 0.5 মোলার, এবং এম এর পারমাণবিক ভর হলো 58.5। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এম এর পারমাণবিক ভর দিয়ে দেওয়া আছে কত, 58.5। তাহলে চিন্তা করে দেখো তো, আমাকে যদি কেউ বলে ডাব্লিউ কে তো কত আসবে, ডাব্লিউ ইকুয়াল জেড আইটি, বা আমরা এখানে সরাসরি বের করতে পারি কি ডাব্লিউটা কত আসতেছে, জেড আইটি। জেড মানে কত, 58.5 ডিভাইডেড বাই, বুঝতেই পারতেছি এই জায়গায় আমাদের তুল্য সংখ্যা হবে 2, যেহেতু সালফেটের 2 তার মানে এম এরও 2ই হবে, 96500। আমরা আই জানি, আই বলে দেওয়া আছে কত, 5000 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কত আমরা বলতে পারি যে আমাদের অ্যাম্পিয়ার লাগবে, তার মানে 5000 ডিভাইডেড বাই 1000, তার মানে আমাদের 5 অ্যাম্পিয়ার ইন্টু 0.5 ইন্টু 3600 সেকেন্ড। ডান, আমরা ডাব্লিউ বের করে ফেলছি। এখন যদি আমরা কখনো এরকম করি, আমাদের অ্যাকচুয়ালি 58.5 লাগতেছেই না, তাহলে আমরা যদি সরাসরি এরকম ভাবে করি কি ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউর ভ্যালু যত আসতেছে সেটা ডিভাইডেড বাই 58.5 করি, বা ধরো 58.5 আমরা বাদ দিয়ে দিলাম, মানে হলো ডাব্লিউ ডিভাইডেড বাই 58.5 করি, তাহলে আমরা কাকে পেয়ে যাচ্ছি বলতো, আমরা এই জায়গায় আমাদের যে চলে যাওয়া মোল সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি যে এত মোল আমাদের চলে যাচ্ছে। তাহলে আমাদের দ্রবণের আগে কতটুকু ছিল, আগে আমাদের ছিল S1 ইন্টু ভি। S1 আমাদের কত ছিল, 0.5 ইন্টু আমাদের ভি কত, 250 মিলিলিটার, 250 ডিভাইডেড বাই 1000। ওকে ডান, লিটার হয়ে গেছে। এটা ছিল আমাদের আগের মোল সংখ্যা, মাইনাস আমাদের এখনকার যে মোল সংখ্যা সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা অবশিষ্ট মোল সংখ্যা পেয়ে যাবো। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পরিবর্তিত ঘনমাত্রাটা কত হবে, তাহলে আমাকে যদি কেউ বলে যে S2 টা বের করে দাও তো, আমরা বলতে পারি S2 মানে আমাদের এই যে অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন যদি আমি বসাই দিই, তাহলে আমরা কাকে পেয়ে যাচ্ছি,
আমাদের যে পরিবর্তিত ঘনমাত্রা সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতেছি, মানে আমাদের অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন করলে আমরা কি আমাদের পরিবর্তিত ঘনমাত্রাটা সুন্দরভাবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে আশা করি কি যে আমরা সূত্রটা বুঝতে পারছি, তাই না? এটা পরীক্ষায় একটু আসতে পারে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেন আমরা অ্যাকচুয়ালি দুই রকমের কোষ পড়ে আসছিলাম না বলতো? একটা ছিল হলো কি তড়িৎ বিশ্লেষণ কোষ, আর আরেকটা হলো আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। আমরা তো সবাই তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে পড়াশোনা করলাম, তো এখন আমাদের আরেক টাইপের কোষ সম্পর্কে বাকি আছে পড়াশোনা করা, সেটা কি তড়িৎ রাসায়নিক কোষ। যেখানে অ্যাকচুয়ালি কি ঘটে বলতো, যে আমাদের কোন একটা কেমিক্যাল চেঞ্জ ঘটবে যার কারণে আমরা বাইরের দিকে ইলেকট্রিসিটি পাবো, বিষয়টা তাই না? তাহলে এই যে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গায় জিঙ্ক আছে, এবং কি জিঙ্কের মধ্যে জিঙ্ক দ্বন্দ্বটাকে আমাদের কি জিঙ্ক দ্রবণের মধ্যেই চুবানো, অন্যদিকে কপার আমাদের যে দ্বন্দ্বটা বা কপার, হ্যাঁ কপার তড়িৎদ্বারকে আমরা কি কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা কি রাখছি, নিমজ্জিত করে রাখছি বা ডুবাইয়ে রাখছি। দেন আমরা যে এদেরকে তার দিয়ে কানেক্ট করছি, দেন আমাদের দেখা গেছে লাইটটা জ্বলতেছে। বিষয়টা যদি আমি একটু ড্র করার চেষ্টা করি, সাপোজ আমার কাছে কি আছে, দুইটা পাত্র আছে। একটা পাত্রের মধ্যে আমি জিঙ্ককে রাখছি, জিঙ্ক তড়িৎদ্বার, এবং সেটা হলো কি জিঙ্ক সালফেটের দ্রবণ বা জিঙ্কের কোন একটা দ্রবণ। আরেকটা পাত্রের মধ্যে আমি কপারকে রাখছি, এবং আমি কি কপার সালফেটের দ্রবণ নিচ্ছি। এখন দেখা যাবে যদি আমি কি করি, এই দুটাকে যদি আমি কানেক্ট করে ফেলি, কোন একটা বাল্ব যদি আমি রাখি, দেখা যাবে বাল্বটা আমাদের চমৎকার ভাবে কি হচ্ছে, জ্বলতেছে। Okay, খুব ভালো কথা। এটাকে আমরা বলতেছি হলো কি আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা বেসিক্যালি কি ঘটে জানো? অ্যাকচুয়ালি যেটা বেসিক্যালি ঘটে, দাঁড়াও, যেটা আমাদের বেসিক্যালি ঘটে থাকে, জিঙ্ক অ্যাকচুয়ালি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তো সেটা সক্রিয়তা ফিরে যায় উপরের দিকে। আর অন্যদিকে কপার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, মানে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের কপার হিসাবে কপার তড়িৎদ্বারে জমা হয়। আর এই যে দুইটা ইলেকট্রন যখন আমাদের জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডে যায়, তখন অ্যাকচুয়ালি সে বাল্বটাকে জ্বালাই দিয়ে যায়। এটি হলো কি আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। কিন্তু একটা বিষয় আছে, একটা প্রবলেম আছে, একটু চিন্তা করে দেখো তো, যদি আমাদের এরকম হয় এই জায়গায় আমাদের জিঙ্ক 2+ দ্রবণে চলে আসতেছে, আর এখান থেকে কপার 2+ দ্রবণ থেকে চলে যাচ্ছে, তখন দেখো তো প্রথমটার ক্ষেত্রে সালফেট আয়নের পরিমাণটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে সালফেট আয়নের পরিমাণটা কি হচ্ছে, তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। তাহলে কিছুক্ষণ পরে তো এই ঘটনাটা ঘটবে না? তো সেই সমস্যা দূর করার জন্য, মানে কিছুক্ষণ পরে আমাদের লাইটটা আর জ্বলবে না, সেই সমস্যা দূর করার জন্য এখানে যেন আয়নের কোনো কম বেশি না হয়, এই জন্য আমরা ইউজ করি হলো কি লবণ সেতু। লবণ সেতু মানে কি জানো? অ্যাকচুয়ালি আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, বিভিন্ন টাইপের লবণ, তাদেরকে মিশ্রিত করে আমরা কি করি, যে একটা স্টিকের মতো বানাই। এখন সেটাকে আমরা দুইটা দ্রবণের মধ্যে রেখে দিই। তাহলে কি হবে বলো তো, দুইটা দ্রবণের কোনোটাতেই আমাদের কি আয়নের পরিমাণ কম বা বেশি হবে না। তার মানে লবণ সেতুর কাজ হলো আয়ন সাপ্লাই দেওয়া। তাহলে এই বিক্রিয়াটা যেন কন্টিনিউয়াসলি চলতে পারে, এই জন্য আমরা লবণ সেতু ইউজ করে থাকি। দেন এই জায়গায় আমরা কিছু সিমিলার উদাহরণটা রাখছি। এই দেখো আমরা সুন্দরভাবে একটা লবণ সেতু ইউজ করছি। আমরা কি অ্যানোড রাখছি, ক্যাথোড রাখছি, সুন্দরভাবে তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি পাস হচ্ছে। এই যে ভোল্ট মিটারে আমি সেই ইলেকট্রিসিটি যে পাস হচ্ছে বা বিভবটা, সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারছি। দেন আসো এই জায়গায় আমাদের যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমরা হিসাব করে থাকি, সেটা হলো কি তড়িৎদ্বার বিভব। ধরো যে আমি এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখালাম না, এই যে জিঙ্ক তড়িৎদ্বারের মধ্যে, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক তড়িৎদ্বারকে যে আমি রাখছি, মানে এই জায়গায় আমার একটা বিভব তৈরি হচ্ছে। আবার এই যে কপার সালফেট দ্রবণের মধ্যে যে আমি কপার তড়িৎদ্বারকে রাখতেছি, এই জায়গায় একটা বিভব তৈরি হচ্ছে। এইগুলোকে আমরা বলি হলো কি অর্ধকোষ বিভব বা তড়িৎদ্বার বিভব। এবং এইটার ক্ষেত্রে আমরা যে একটা চার্ট তোমাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এই জায়গায় যে বিষয়টা, যেমন এই যে চিন্তা করে দেখো যে আমাদের জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, মানে প্রত্যেকটার ক্ষেত্রে, যে বিভিন্ন বস্তুগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার প্রমাণ বিতরণ বিভব সেটা আমাকে দিয়ে দেওয়া আছে। এগুলো বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বের করছেন। এগুলো আমাদের পরীক্ষায় ক্যালকুলেট করে বের করতে হয় না, এগুলো বিজ্ঞানীরাই ক্যালকুলেট করে বের করছেন যে বিভিন্ন ধাতুগুলোর ক্ষেত্রে বা হাইড্রোজেনের ক্ষেত্রে কি প্রমাণ বিচরণ বিভবের মান। এই দেখো প্রমাণ বিতরণ বিভব গুলার মান, এগুলো আমাদের ইভেন পরীক্ষায় মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় এগুলো আমাদের ভ্যালু গুলা দিয়ে দেওয়া থাকবে। যেমন এই যে দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটাই তো আমাদের বিতরণ ঘটনা, তাই না? এবং সেটা যদি বিতরিত হয়, দেন তার বিতরণ বিভবটা কত হয় সেটা আমাকে এই জায়গায় ভ্যালু গুলা দিয়ে দেওয়া আছে। এখন আসো এইখান থেকে আমাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের জারণ বিভবের মান একটু খেয়াল করে দেখো তো, যে আমাদের এর আগে যে আমাদের বিতরণ বিভবের মানটা একটু খেয়াল করলে আমরা কি দেখতেছি, উপরের দিকে খুবই কম, নিচের দিকে কি অত্যন্ত বেশি। তার মানে হলো আমরা বিতরণ বিভবের অপোজিট জিনিসটাকে আমরা বলতে পারি কি জারণ বিভব।
যদি একটু খেয়াল করে দেখো তো আমাদের জারণ বিভবের মান কি নিচ থেকে উপরের দিকে বাড়ে না? জারণ বিভব, তোমরা বলতে পারো ভাইয়া জারণ বিভব তো বের করা নাই। আরে ভাই, জারণ বিভব মানে হলো কি বিজারণ বিভবের অপোজিট জিনিসটা। আমরা একটু খেয়াল করে দেখি, বিজারণ বিভব কি হচ্ছে উপর থেকে নিচের দিকে কমতেছে, আর জারণ বিভব তার মানে কি হবে নিচের থেকে উপরের দিকে বাড়বে। এবং এটা যদি তোমাদেরকে একটু লিখে দেখাই, আমি একটু লিখে দেখাই, বিষয়টা হলো এরকম যে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া, এই ঘটনাটাকে আমরা বলতে পারি হলো কি জারণ, বা এটা হলো কি আমাদের অক্সিডেশন। আমরা বিভবটাকে লিখবো কিভাবে, বা অর্ধকোষ বিভবটাকে আমরা লিখবো কিভাবে? আমরা জিনিসটাকে লিখবো হলো এইভাবে, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া মানে হলো এর জারণ বিভব। এটা কত আমরা স্টিল জানি না, এটাকে আমরা বলতে পারি হলো কি অক্সিডেশন। এখন চিন্তা করে দেখো, আমরা জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়ার ঘটনাকে আমরা বলতে পারি হলো কি রিডাকশন বা বিজারণ। তাহলে আমরা তড়িৎদ্বারের বিজারণ বিভবের মানটা আমরা কিভাবে বলবো? ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়ার ঘটনাটাকে আমরা বলতে পারবো হলো বিজারণ বিভব। এখন দেখো তো বিজারণ বিভবের মান কি আমার দিয়ে দেওয়া আছে? হ্যাঁ, দিয়ে দেওয়া আছে। জিঙ্কের বিজারণ বিভবের মান হলো কত? -0.763। এটা আমরা লিখতে পারি -0.763। তাহলে আসলে বিষয়টা কিন্তু আমরা জানি মোটামুটি যে আসলে জারণ বিভব আর বিজারণ বিভব একই জিনিস, যার সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের বিজারণ বিভব যদি হয় -0.763, জিঙ্কের জারণ বিভবের মান কত হবে? 0.763 ভোল্ট। হ্যাঁ, অবভিয়াসলি জিনিসগুলোকে আমরা ভোল্টে হিসাব করি। নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে আমরা কি জারণ বিভব বিজারণ বিভব এই জিনিসটা সম্পর্কে বেশ ভালোভাবে আমরা কি বুঝতে পারলাম। এখন আসো তোমাদের জন্য একটা কোষ সংকেত তোমরা কতটুকু লিখতে পারো সেটার একটা জিনিস আমরা একটু দেখি। আমাদের কোষগুলো তো পড়ে আসতাম, তাই না? এই দেখো, কিছুক্ষণ আগে আমরা কোষগুলো তো পড়ে আসলাম। এটা হলো আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, এই যে এটা হলো আমাদের একটা ফুল কোষ। এই কোষটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখো তো। তোমাদেরকে যদি একটা কোশ্চেনের মতো দিই, তোমরা একটু 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেন আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আসো এই জিনিসটা যদি আমরা একটু দেখাই তোমাদের। বিষয়টা হলো কিরকম জানো, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, জিঙ্ক আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? আয়রন এবং জিঙ্ক সালফেট তৈরি করতেছে, তাই না? তাহলে জিনিসটাকে আমরা লিখি কিভাবে জানো? এদিকে একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলো কিরকম বলতো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, সাথে 2টা ইলেকট্রন। আর এখানে অ্যাকচুয়ালি আয়রন কি করতেছে, আয়রন 2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে আয়রন তৈরি করতেছে। বিষয়টা কি সেরকম না? তাহলে জিনিসটাকে আমরা লিখতে পারি হলো এইভাবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হয় কি জানো, আমাদের বাম পাশে লিখতে হয় অ্যানোড। অ্যানোড কার হয়? যার জারণ ঘটে। এই জায়গায় আমরা খেয়াল করতেছি জিঙ্কের জারণ হচ্ছে, আমরা বাম পাশে লিখবো হলো অ্যানোড, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আমাদের ডান দিকে লিখতে হবে বিজারণ, মানে ক্যাথোডে কি ঘটে। মনে রাখবা অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে। লিখে দিই, অ্যানোডে জারণ এবং আমাদের ক্যাথোডে বিজারণ ঘটে। আচ্ছা, এবার আসো করি আমরা। তাহলে আমাদের কি হচ্ছে, জারণ ঘটতেছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে। আর আমাদের ক্যাথোডে যদি বিজারণ ঘটে তাহলে আয়রন 2+ থেকে আয়রন তৈরি হচ্ছে। আর একটু চিন্তা করে দেখো, এই দুইটা হলো কি আমাদের অর্ধকোষ। এই দুইটার মধ্যে আমি একটা দাগ দিয়ে দিই তাহলে সেটা আমাকে পূর্ণ কোষ বোঝায়। যদি আমি কখনো ডাবল দাগ দিই সেটা আমাদের লবণ সেতু বোঝায়। যদি আমরা কখনো এই জায়গায় ডাবল দাগ দিই তখন সেটা আমাদের লবণ সেতু বোঝায়। যাই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার বিষয় না। যদি তুমি চিন্তা করো তো আমাদের কোনটা হতে পারে অ্যান্সার? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের অ্যান্সার হতে পারে হলো ডি নম্বরটা, যেহেতু জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, আয়রন সালফেট থেকে আয়রন। তোমরা বলতে পারো ভাই এটা না জিঙ্ক 2+, এটা না আয়রন 2+। আসলে জিঙ্ক 2+ আর জিঙ্ক সালফেট দুটা সেম কথা। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের কোষ সংকেত গুলা কিভাবে লিখতে হয়, তাই না? ওকে, এইবার আসো আমরা যে ফাইনাল একটা ইকুয়েশনের দিকে যাই, যে আমরা কিভাবে প্রমাণ কোষ বিভব বা তড়িৎচালক বল বের করতে পারি। এই যে প্রমাণ কোষ বিভব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার দ্রবণের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি আমরা 1 মোলার দ্রবণের ক্ষেত্রে যদি আমরা কি তড়িৎদ্বার বিভবটা বের করি, সেটাকে আমরা বলতে পারি প্রমাণ তড়িৎদ্বার বিভব।
আর যে কোষ বিভব বের করি সেটাকে আমরা বলতে পারি প্রমাণ কোষ বিভব। আচ্ছা আসো বিষয়টা নিয়ে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখো এই যে ই নট সেলের অনেকগুলো ইকুয়েশন আমাদের দিয়ে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এতগুলো ইকুয়েশন আমাদের মনে রাখার কিচ্ছু নাই, যে কেবলমাত্র প্রথমটা করে রাখি, দ্যাট ইজ জানা। দেখো বিষয়টা কিরকম, আমরা কিছুক্ষণ আগে তোমাদের কি বলছি বলতো, যে আমাদের অ্যানোডে কি ঘটে বলতো, অক্সিডেশন বা জারণ ঘটে। তাহলে যদি আমি অ্যানোডে যা ঘটে, অ্যানোডে কি ঘটতেছে, জারণ, তাহলে যদি আমরা লিখি হলো কি অক্সিডেশন অ্যানোড। আর ক্যাথোডে যা ঘটে বলতো, আমরা কি বলছিলাম, ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে আমাদের বিজারণ ঘটে, রিডাকশন। তাহলে অ্যানোডে যা ঘটে ক্যাথোডে যা ঘটে তা লিখে যদি আমরা দুটাকে যোগ করি, তাহলে আমরা কাকে পেয়ে যাব, আমাদের টোটাল কোষ বিভব সেটা আমরা পেয়ে যাব। আর বাকিগুলো তো এখান থেকেই আসছে। যেমন সাপোজ অ্যানোডের বিজারণ বিভবের মান দিয়ে দেওয়া আছে, আমাকে যদি জারণ বিভবের মান বের করতে চাই তাহলে জাস্ট নেগেটিভ করে দিলেই হচ্ছে না। বিষয়টা হলো সেরকম, বাকিগুলো আসলে একই জিনিস থেকেই আসে। বাট এইটা যদি আমরা মনে রাখি, অ্যানোডের জারণ ঘটে, ক্যাথোডের বিজারণ ঘটে, অ্যানোডের যা ঘটে ক্যাথোডের যা ঘটে লিখে যোগ করে দিলে আমরা ই নট সেলটা বের করে ফেলতে পারবো। ডান। ওকে, খুব ভালো কথা। দেন ই নট সেলের একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, ই নট সেল, ঠিক সেখান থেকে আমরা ই সেল বের করব। ই নট সেল আর ই সেলের মধ্যে পার্থক্য কি জানো? ই নট সেলটা হলো কি প্রমাণ অবস্থায়, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 1 মোলার দ্রবণের ক্ষেত্রে। বাট ই সেল মানে যে কোনো অবস্থায়। আমরা একটু পরে ই সেলটাও ক্যালকুলেট করব একটা বিশেষ ইকুয়েশনের মাধ্যমে। মনে রাখবা ই সেল যদি আমাদের কি গ্রেটার দেন 0 হয়, মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত অটোমেটিক্যালি ঘটতেছে। ই সেল যদি লেস দেন 0 হয়, মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, সেটাকে আমরা বলতে পারি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে বিক্রিয়া অটোমেটিক্যালি হবে না। আর ই সেল যদি 0 হয়, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিটা ডাউন, বা আমরা বলতে পারি আমাদের কোষটা মৃত, বা সেল ইজ ডেড, মানে হলো বিক্রিয়াটা অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় আছে। এই যে এই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি বের করেছি, বললাম না আমরা এখন ই কোষ বের করব। এই ই কোষ জিনিসটা কি সেটা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এই যে ই কোষ, বা আমরা বলতে পারি কোষ বিভব, যে কোনো কোষ বিভব, নট অনলি প্রমাণ কোষ বিভব। যদি আমি কোষ বিভব বের করতে চাই, তাহলে আমরা কি বলবো, সেটা হলো কি ই নট কোষ, সেটা তো আমরা কিছুক্ষণ আগেই বের করে আনলাম তাই না। ই নট কোষ মাইনাস আর টি বাই ইএফ লন কিউ। আচ্ছা আসো প্রথমে আমরা ই নট কোষ আমরা চিনি, আর আমরা চিনি মোলার গ্যাস দ্রবক, যেখানে এর মান অবভিয়াসলি হবে কত, 8.314। এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ কি আমরা এখানে বিভব ভোল্টে বের করতেছি, এসআই একক, তো আমাদের অবভিয়াসলি এখানে এসআই ইউনিটটাই নিতে হবে 8.314। কি বুঝতেই পারতেছি টেম্পারেচার কেলভিনে, ইও আমরা বুঝতে পারতেছি কি তুল্য সংখ্যা, ই হলো কি আমাদের তুল্য সংখ্যা। আর এফ মানে তো ফ্যারাডে 96500, সেটাও আমরা চিনি। বাট হ্যাঁ, ই এর ক্ষেত্রে একটু ফ্যাক্টর আছে, ই এর ক্ষেত্রে জিনিসটা একটু তোমাদের বুঝাই। ধরো সাপোজ আমাদের ধরো জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা হিসাবটা দেখি, সাপোজ আমরা যদি কিসের ক্ষেত্রে হিসাবটা দেখি, জিঙ্ক প্লাস হলে আমরা কাকে বলতে পারি, ধরো যদি আমি তোমাকে দেখাই হলো কি, কাকে দেখানো যায় কপার সালফেট। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কারা কারা তৈরি হবে, জিঙ্ক সালফেট প্লাস কপার। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না? তার মানে এখানে টোটালি 2টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, তাহলে এই জন্য এই জায়গায় তুল্য সংখ্যা হলো 2। বাট আমি তোমাকে যদি অন্য একটা ইকুয়েশন দেখাই, সেটা হলো কিরকম আমাদের হতে পারে। ধরো সাপোজ তোমাকে যদি আমি দেখাই হলো কি, যে আমরা বলতে পারি হলো কি ক্যালসিয়াম প্লাস হলো আমাদের হচ্ছে কি অ্যালুমিনিয়াম সালফেট। সেক্ষেত্রে আমাদের বিষয়টা কিন্তু এরকম, তখন কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে বলতো, যে আমাদের ক্যালসিয়াম হলো কত 0 থেকে 2 প্লাস হবে, ক্যালসিয়াম কত হচ্ছে 0 থেকে 2 প্লাস, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2 প্লাস তৈরি হয়। বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু উল্টা, যে অ্যালুমিনিয়াম 3 প্লাস, সে 3টে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম তৈরি করে। তাহলে দেখো দুই ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্স করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের তুল্য সংখ্যা আর 2 হবে না বা 3 হবে না, সেক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা কিন্তু 6 হবে, যেটা কিন্তু আমরা ব্যালেন্স করলে যা আসে বিষয়টা আর কি সেরকম। তাহলে আমাদের সেক্ষেত্রে তৈরি হয় কি ক্যালসিয়াম সালফেট প্লাস হলো অ্যালুমিনিয়াম। আচ্ছা ডান। ওকে, তাহলে আমরা তুল্য সংখ্যা জিনিসটা বুঝলাম। দেন আমরা এই জায়গায় যে জিনিসটা আমাদের বোঝা বাকি, সেটা হলো কি কিউ জিনিসটা। কিউ, কিউ মানে হলো কি জানো, কিউ মানে হলো আমরা বলি হলো কি, যে আমাদের উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। হ্যাঁ অবভিয়াসলি যদি তার কোনো সহগ থাকে, সহগটা পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়ে যাবে।
যেমন তুমি চিন্তা করো, আমার এটাকে উৎপাদে কারা কারা আছে, আমাদের এক্স এ প্লাস আছে, ওয়াই বি আছে, বা এটা সলিড। তো যেহেতু যেটা সলিড সেটার তো কোনো ঘনমাত্রা বলে কোনো টার্মস নাই, সেটার ঘনত্ব হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট আমরা সলিডের ক্ষেত্রে তো ঘনমাত্রা বের করতে পারি না। তো ঘনমাত্রা আমরা শুধুমাত্র কি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণের ক্ষেত্রে বের করতে পারবো, বা আয়নের ক্ষেত্রে বের করতে পারবো। মানে আমাদের এই জায়গার ক্ষেত্রে জিনিসটা কিরকম ভাবে আসবে, কিউ মানে হলে আমরা বলতে পারি এ প্লাস আয়নের যে ঘনমাত্রা টু দি পাওয়ার কত এক্স, মানে আমাদের কি সহগটা পাওয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই, এক্ষেত্রে আমাদের তেমনই জিনিস, এই কিন্তু আমাদের সলিড, সলিডের ক্ষেত্রে তো ঘনমাত্রা বলে কোনো টার্মস নেই, মানে আমরা শুধুমাত্র কি এই যে আয়ন, এই আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। তার মানে বিষয়টা হলো আমরা কি বলতে পারি, বি প্লাস টু দি পাওয়ার ওয়াই। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সবাই যে কিউ জিনিসটা অ্যাকচুয়ালি, এবং এই সমীকরণটি বিজ্ঞানী নানস্ট তৈরি করে গেছেন, বা তিনি বলে গেছেন অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আমরা বলি কি নানস্ট ইকুয়েশন। সেটার মাধ্যমে আমরা কি কোষ বিভব বের করতেছি। দেন আসো আমাদের একটু বোর্ড কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। আমি প্রথমে জিজ্ঞেস করতে প্রমাণ তড়িৎদ্বার বিভব কি। আমরা বুঝতেই পারতেছি যে আমাদের আমাদের 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার কোন দ্রবণের মধ্যে যদি আমি কোনো একটা কি তড়িৎদ্বারকে যদি আমি নিমজ্জিত করি, সেই জায়গায় যে বিভব উৎপন্ন হয় তাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে পারি। দেন তোমাকে জিজ্ঞেস করছে উদ্দীপক সেলের তড়িৎচালক বল নির্ণয় করো। উদ্দীপকের সেলটা আমাকে কি বলা আছে বলতো, দিয়ে দেওয়া আছে এ ও বি এর পারমাণবিক সংখ্যা 12 আর 24, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এই জায়গায় বলতেছে হলো কি ই নট, এ থেকে A2+ আর বি থেকে B3+ আমাকে দিয়ে দেওয়া আছে। এটা খুব ভালো কথা, তাহলে এর তড়িৎচালক বলটা আমরা কেমনে বের করবো, তাই না? যারা বলা আছে এ হলো 12, বি হলো 24। 12 মানে কি বলতো, সোডিয়াম 11, তার মানে এটা হলো আমাদের ম্যাগনেসিয়াম। আর 24 হলো কি আমাদের বলতো, আমাদের 24 হলো ক্রোমিয়াম। আচ্ছা, হ্যাঁ 24 হলো আমাদের ক্রোমিয়াম। আচ্ছা, খুব ভালো কথা। যে ম্যাগনেসিয়াম এবং ক্রোমিয়াম এই দুটার মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি আর আমাদের ক্রোমিয়ামের সক্রিয়তা কম। এখন আসো কোনটা কালার নিই। আচ্ছা, আমাকে কি দিয়ে দেওয়া আছে, এ থেকে A2+, তার মানে আমাকে দিয়ে দেওয়া আছে ই নট, যেটা আমার বাম দিকে আছে। তার মানে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ দিয়ে দেওয়া আছে কত, 2.36 ভোল্ট। আর ই নট বি মানে হলো কি আমাদের ক্রোমিয়াম, তার মানে ক্রোমিয়াম 3+ আমাকে দিয়ে দেওয়া আছে কত, 0.74 ভোল্ট। খুবই ভালো কথা। আমাদের কি হবে বলতো, ইনট সেল আমাদের কি করতেছে বলতো, বাম দিকে আছে হলো কোনটা, ম্যাগনেসিয়ামটাই বুঝতে পারতেছে আমাদের অ্যানোডে আছে, আর আমাদের ক্রোমিয়াম কোথায় থাকবে, ক্যাথোডে আসবে। যেহেতু অ্যানোডের জারণ ঘটে, তাহলে ম্যাগনেসিয়ামের জারণ ঘটবে। তাহলে আমরা বলতে পারি ই নট অক্সিডেশন কিসের, অ্যানোড, প্লাস ই নট রিডাকশন ক্যাথোড। তো অ্যানোডে যদি আমাদের জারণ ঘটে, অ্যানোডের কি জারণ বিভবের মান দিয়ে দেওয়া আছে? হ্যাঁ, জারণ বিভবের মানই দিয়ে দেওয়া আছে 2.36। দেন তুমি চিন্তা করো আমার ক্যাথোডের বিজারণ বিভবের মান দিয়ে দেওয়া লাগবে, তাহলে কি আমার ক্যাথোডের বিজারণ বিভবের মান দেওয়া আছে? না, নাই। আমার জারণ বিভবের মান দিয়ে দেওয়া আছে, বাট সমস্যা তো নাই, আমি তো বিজারণ বিভবের মান বের করতেই পারবো, জাস্ট নেগেটিভ করে দিলেই হচ্ছে, -0.74। বুঝতেই পারতেছি আমাদের অ্যান্সারটা কত আসবে, 2.36 মাইনাস আমরা যদি করি 0.74, আমাদের অ্যান্সার আসবে হলো 1.62। 1.62। নেক্সট তোমাকে জিজ্ঞেস করছে B3+ আয়নের দ্রবণ দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। B3+ আয়ন, বলতো B3+ আয়ন মানে কি, ক্রোমিয়াম আয়ন। আমি জিজ্ঞেস করছি ক্রোমিয়াম আয়নকে আমরা কি জিঙ্কের পাত্রে রাখতে পারবো কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখো। আচ্ছা, এখন কথা হলো সেক্ষেত্রে আমাকে কি দিয়ে থাকা লাগবে বলতো, সেক্ষেত্রে আমাদের জিঙ্কের যে আমাদের তড়িৎচালক বল, বা বলতে পারি জিঙ্ক তড়িৎদ্বারের যে আমাদের হিসাবটা, জারণ বিভব বা বিদ্যুৎ বিভব, সেটা আমাদের দিয়ে থাকা লাগবে। আর যদি নাও থাকে তাও আমরা ক্যালকুলেশন করতে পারবো কিভাবে, আসলে দেখাই। দাঁড়াই একটু লিখি। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি হলো কি আমাদের জিঙ্ক পাত্রটা অ্যানোড, কারণ আমাদের কি জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হবে, জিঙ্ক প্লাস আমরা ধরে নিচ্ছি কি ক্রোমিয়াম 3+। সেখান থেকে তাহলে আমাদের উৎপন্ন হওয়ার কথা হলো কি জিঙ্ক 2+ প্লাস ক্রোমিয়াম। বাট আমরা দেখবো এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় কিনা। এই বিক্রিয়া যদি অ্যাকচুয়ালি হয়,
তাহলে আমরা বলবো কি সংরক্ষণ করা যাবে না, তাহলে বিক্রিয়া করে ফেলবে। আর বিক্রিয়া যদি না হয় তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ, তার মানে হলো কি আমরা সংরক্ষণ করতে পারবো। এখন আসো তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা কি জানি সক্রিয়তা সিরিজের জিঙ্ক হলো উপরের দিকে আর ক্রোমিয়াম হলো নিচের দিকে। এখন তোমরাই বলো ক্রোমিয়াম কি কখনো এরকম করতে পারবে যে এখন কি, যে এখন যদি জিঙ্ক আছে, এখন আমাদের কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে, আর আমার কি ক্রোমিয়াম 3+ থেকে হলো কি আমার ক্রোমিয়াম, তাহলে কিন্তু বিক্রিয়াটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি কি তৈরি হবে বলো তো? তখন আমাদের জিঙ্ক 2+ আয়নটা তৈরি হচ্ছে, অন্যদিকে আমরা বলতে পারি হলো কি আমার ক্রোমিয়াম 3+ আয়ন থেকে ক্রোমিয়াম, হ্যাঁ ঠিক আছে, সেটা তৈরি হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা করবে। তার মানে আমরা কি করতে পারবো না, সংরক্ষণ করা যাবে না। বাট হ্যাঁ, এইটার গাণিতিক ভাবে বিশ্লেষণটা আমাদের এখনো পসিবল না। এটার গাণিতিক ভাবে বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জিঙ্কের কি থাকা লাগবে, তার জারণ বিভবের মান থাকা লাগবে। যদিও আমরা অ্যান্সারটা জানি, অ্যান্সারটা হলো কত, যে 0.7, জিঙ্কের জারণ বিভবের মান হলো 0.7। বা যদি পরীক্ষায় দেওয়া না থাকে তাহলে আমরা জাস্ট কি নর্মাল ইকুয়েশনটা লিখে রাখবো। আর যদি আমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া থাকে, যে আমাদের ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে, আমরা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে ফেলবো। কোন ভ্যালুটা? এই যে ই নট সেলটা আমরা ক্যালকুলেট করবো। আশা করি বিষয়টা আমরা সবাই বুঝতে পারতেছি, তাই না? এখন দেখো যে আমরা যদি আরেকটা ইকুয়েশন দেখো, এই যে দেখো এইটা সেম টাইপের ইকুয়েশন, এখানে আমাদের তিনটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, এটা তোমাদের একটু দেখানো ইজি হবে। তো তখন তোমাকে বলছে এ ও সি এর সমন্বয়ে গঠিত কোষটির গঠন বিক্রিয়া সহ বর্ণনা করো, এ আর সি। তাহলে এটা হলো এ, এটা হলো সি। বুঝতেই পারতেছি এই জায়গায় কি জারণ বিভবের মান বেশি, এটা কি আমাদের জারণ বিভবের মান কম, মানে এইটাই আমাদের কি অ্যানোড, এইটা আমাদের কি হবে ক্যাথোড। তো পরীক্ষা অ্যাকচুয়ালি আমরা লিখবো কি হবে বলতো? আমরা লিখবো হলো কোষের গঠনটা লেখে কি হবে, কিছুক্ষণ আগেই না তোমাদের দেখালাম, এ থেকে A2+, আর এইটা যেহেতু আমাদের ক্যাথোড, ক্যাথোডের ক্ষেত্রে আমাদের বিজারণটা দেখাতে হবে D2+ থেকে ডি। মাঝখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, একটা দাগ বা দুইটা দাগ, একটা দাগ মানে কি নর্মাল অর্ধবেদ্য পর্দা, আর দুইটা দাগ মানে লবণ সেতু। তো আমাদের হ্যাঁ কোষটির গঠন আমরা দেখাইছি। দেন আমাকে বলছে এ ধাতুর পাত্রে B2+ দ্রবণটি সংরক্ষণ করা যাবে কিনা, এ ধাতুর পাত্রে। তাহলে আসো আমাদের বিক্রিয়া দেখতে হবে। তাহলে আমরা ধরে নিব কি যে ধাতুর পাত্রে আমরা সংরক্ষণ করা যাবে কিনা সেই ধাতুটাকে আমরা অ্যানোড ধরে নিব। তো আসো এটাকে আমরা অ্যানোড ধরে নিচ্ছি, আর B2+ দ্রবণটাকে আমরা ক্যাথোড ধরে নিচ্ছি। যদি দেখি বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হচ্ছে কিনা আমরা বুঝবো কেমনে? আমাদের ই সেলের মান 0 চেয়ে বড় হলে আমরা বুঝবো বিক্রিয়াটা হচ্ছে। তো আসো আমরা কি করতে পারি, ই নট সেল আমরা ক্যালকুলেট করি। ই নট আমরা কি বলতে পারি, A থেকে A2+, আমাকে বলছে B2+ দ্রবণটা, এটা হলো আমাদের B2+ দ্রবণটা, তাহলে ওর ক্ষেত্রে আমাদের লাগবে হলো কি ই নট B2+ থেকে বি। ওকে ডান। আসো এটা আমাদের কত, জারণ বিভবের মান দিয়ে দেওয়া আছে 0.76, বাট দেখো তো আমাদের বিজারণ বিভবের মান কত, দেওয়া নাই। আমার জারণ বিভবের মান আছে বি এর ক্ষেত্রে 0.25, আমাদের বিজারণ বিভবের মানটা কত আসবে, -0.25। যদি আমরা এখন বসাই ফেলি তাহলে কত আসতেছে, 1, 2 থেকে 7, 5, তাহলে 0.51। তো দেখো আমাদের ভ্যালুটা কি পজিটিভ আসতেছে না, এটা কি গ্রেটার দেন 0 না? তার মানে আমরা কি করতে পারবো না, আমরা সংরক্ষণ করতে পারবো না, যেহেতু ই নট সেলের মান কি গ্রেটার দেন 0 আসতেছে। ওকে, এন্ড যদি তুমি একটু দেখো যে তার মানে অ্যাকচুয়ালি আমাদের যে চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4-এ বেসিক্যালি আমাদের এই টাইপের জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি দেখেছিলাম বলতো? আমরা প্রথমে দেখেছিলাম হলো কি রাসায়নিক কোষ, এবং তার আগে আমরা দেখেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে ফ্যারাডের সূত্র, আর তড়িৎ রাসায়নিক কোষ সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি কাকে দেখলাম, মেইনলি আমরা বলতে পারি ইনট সেল, কোষ বিভব বের করা এবং নামস্ট ইকুয়েশন। এইগুলো থেকে যদি আমাদের দেখা গেছে যে পরীক্ষায় চলে আসছে, এবং আমরা কি বলতে পারো মোটামুটি বেশ ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন যতগুলো আমাদের আছে সেগুলো আমরা একটা সলভ করার চেষ্টা করছি। এবং আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি যে আমার টপিক গুলো দাদা পড়ে আসে সেগুলো অ্যাকচুয়ালি বোর্ডে চলে আসে। তো অ্যাকচুয়ালি আমরা যখন পড়তে যাবো এখন, মানে এখন তোমরা যারা বাসায় পড়তে যাবে, এখন যদি বইটা খুলে দেখো এখন কোন কোন জায়গাগুলোর প্রতি বেশি এমফাসাইজ করতে হবে বা বেশি পরিমাণে ফোকাস দিতে হবে, আশা করি আমরা সেটাও বুঝতে পারবো। এবং এই তিনটা চ্যাপ্টারই কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার জন্য বা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর আমাদের যে এইচএসসি, অলসো ফর দ্য অ্যাডমিশন এক্সাম, তাই না? ওকে, যাই হোক, যে অ্যাকচুয়ালি তাহলে কি বলা যেতে পারে যে আমরা তার মানে এখন একটু চমৎকার ভাবে 3টা চ্যাপ্টার একটু বাসায় পড়াশোনা করব। এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে ক্লাস করছো সবাইকে অ্যাকচুয়ালি অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ আমাদের সাথে ছিলা তোমরা। এবং আশা করি কি তোমাদের অনেক কনফিউশন, অ্যাকচুয়ালি আরেকটা সমস্যা, ভাই আমরা সবই তো পারি, পরীক্ষা আমরা অ্যান্সার করতে পারি না।
যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন কিভাবে আসে সেটা আমরা বুঝতে পারি না। তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা প্রবলেম গুলো সলভ করলাম, কোশ্চেন গুলো সলভ করলাম, অ্যাকচুয়ালি আমাদের কাছে কি সেই ভীতিটা আমাদের কাটতেছে, আর আমরা এখন সুন্দরভাবে পরীক্ষায় অ্যান্সারও করতে পারবো ইনশাল্লাহ। তোমাদের সাথে আজকে আমি ভোকালে ছিলাম কি অর্ক। ওকে, তাহলে আশা করি এর পরবর্তীতে হয়তো তোমাদের অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড সবাইকে আল্লাহ হাফেজ। ঠিক আছে অঙ্ক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শাকিল ভাই আছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপনার কথাটা ঠিক শুনছি না। হ্যাঁ, অঙ্ক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাই, শাকিল ভাই শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পিডিএফ আপলোড করে দিন, হ্যাঁ? জি ভাইয়া, পিডিএফটা আপলোড করে দিচ্ছি। তাহলে স্টুডেন্টরা সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে সবাই একটু সুন্দরভাবে পড়াশোনা করো, এবং এই প্যান্ডেমিকের মধ্যে সবাই একটু নিজেরা সাবধানে থাকার চেষ্টা করো, এবং একটু মানে সবাই বাসার যারা অন্যরা আছে অন্য সবার দিকে একটু খেয়াল রেখো। এবং আর কি, এখন তো সাবধানে থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এন্ড সাবধানে থেকো। এন্ড সবাইকে আল্লাহ হাফেজ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আছো আমাদেরকে মানে আজকে ক্লাসে ছিলে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আছে সেটা হচ্ছে যে তোমাদের যে ক্লাসটা 7টার দিকে হয়, হ্যাঁ এই ক্লাসটা তো 7টায় হয়, বাংলা ভার্সন। সেটা হচ্ছে রমজান মাসে, মানে রমজান মাস বলতে 12 তারিখ রমজানের আগে একটা ক্লাস আছে। ওই ক্লাসটা ব্যতীত রমজান মাসে তোমাদের 2টা 30 মিনিট থেকে হবে, হ্যাঁ রমজান মাসে 2টা 30 মিনিট থেকে হবে। সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে, মানে শুধু রমজানে 12 তারিখ সেম টাইমে হবে, 7টার দিকে হবে। সেটা হচ্ছে রমজান মাস থেকে তোমাদের 2টা 30 মিনিটে হবে। এটাই বলার ছিল। ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।